আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আমাদের ভূমি শিক্ষা এবং দলিল লেখক কোর্সের আজকের ক্লাসে আমরা আলোচনা করব রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন, যাকে সংক্ষেপে আমরা বলি যে সেট অ্যাক্ট, SAT, সেট অ্যাক্ট 1950। তো আইনটা অনেক বড়সড় আইন, তবে আমাদের জন্য প্রাত্যহিক জীবনে জায়গা জমির যে সমস্যাগুলোর সাথে আমরা জর্জরিত, তো সেগুলা নিয়েই আজকের কিন্তু এই আইনটা। আশা করি আপনারা যদি ভালো করে এক দুইবার দেখার চেষ্টা করেন অবশ্যই উপকৃত হবেন। তো চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটা। তো দেখেন, সর্বপ্রথমেই যেটা আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950, বুঝতেই পারতেছেন আজকে থেকে অনেক বছর পুরাতন আইন। তো আইন, টোটাল আইনটা ইংরেজিতে তৈরি, আইনের অধিকাংশ আমাদের পড়ার দরকার নাই। যখন আমাদের জমিদারি প্রথা বাতিল করা হয়, সহজ কথা হচ্ছে যখন ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যায়, তারপরে জমিদারি প্রথা বাতিল করা হয়, জমিগুলার আমরা 100% মালিকানা অর্জন করি। এই যে আমরা 100% মালিকানা অর্জন করলাম, এর জন্য একটা খতিয়ান প্রস্তুত করা হয়েছে, যেটাকে আমরা বলি যে এসএ খতিয়ান। এই যে আমাদের SAT অ্যাক্ট, এটার মাধ্যমেই ওই খতিয়ানটা প্রস্তুত করা হয়েছে। তো সেটাই হচ্ছে আমাদের কি এসএ খতিয়ান, যেটা 1956 থেকে নিয়ে 1963 সাল পর্যন্ত তৈরি করা হয়েছে। তো যেটার উপর অলরেডি আমাদের ক্লাস আছে খতিয়ান পরিচিতিতে, সেই ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করেছি, সেটা সেখান থেকে দেখে নেবেন। তো আজকের আলোচনাতে আমরা যাই। এর ভিতরে যাওয়ার পূর্বে আর যে কথাটি আমরা বলে নিব, আইনটা যদি কেউ বাংলায় পড়তে চান, টোটাল আইনটা তার পিডিএফটা আমরা দিয়ে দিব, মোটামুটি 100 পাতার উপরে, প্লাস ইংরেজিতেও দেওয়া আছে। তো আইনের ম্যাক্সিমাম অংশ আমাদের কোনো কাজের না। সেই 1950 সালে কিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে, কিভাবে মালিকানা দেওয়া হবে, এই রিলেটেড আইনের কথাবার্তা কিন্তু সেখানে আছে। শুধু বর্তমানে আমাদের নামজারি, আমাদের খাজনা খারিজ, আমাদের অগ্রকয়, এই রিলেটেড আমাদের কিছু অধ্যায় আছে যেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আশা করি আমরা যদি জাস্ট গুরুত্বপূর্ণ জিনিসটা এক দুইবার করে শুনি, তাতে আমাদের মুখস্থ হয়ে যাবে, আমরা জানতে পারবো যে এই আইনের মধ্যে আমাদের এই প্রতিকারটা দেওয়া আছে। তো বন্ধুরা, সর্বপ্রথম যে কথাটা সেটা হচ্ছে যে আমাদের 75-এর এই একটা কথা বলে আমরা কি করতে পারবো না, আমাদের যে কৃষি সম্পত্তি গুলা আছে এগুলা আমরা কোপাপর্তন দিতে পারবো না, সাবলিজ দিতে পারবো না। তো পূর্বে যেটা করা হইতো যে জমিদার থেকে এলাকার যারা প্রভাবশালী ছিল তারা ধরেন যে 50 বিঘা 60 বিঘা জমি তারা পত্তন নিয়ে আসতো। তো নিয়ে এসে সেখানে আবার ছোট ছোট ভাগ করে 10 বিঘা 10 বিঘা করে অন্যকে দিয়ে চাষাবাদ করাইতো, যাদেরকে সিএস খতিয়ানের মালিকানার যেই মন্তব্য কলামে দেখবেন কোপাপত্তন লেখা থাকে। তো এইরকম কোপাপত্তন বা সাবলেটিং বা সাবলিজিং করা যাবে না বর্তমানে আর। তার মানে কৃষি সম্পত্তি আমরা আর এরকম সাবলিজিং করা যাবে না, এটা নিষিদ্ধ করা হয়েছে। এরপরে আপনার যে একটা কৃষি সম্পত্তি আছে, বাংলাদেশের সংবিধানে আপনি যে একটা কৃষি সম্পত্তি অর্জন করতে পারেন, ধারণ করতে পারেন, ব্যবহার করতে পারেন, তো এই কথাটাই সেই 1950 সালেই বলা হচ্ছে, যেটা 83 নম্বর সেকশনে, যে আপনার জমিটা আপনি সরকারিভাবে আইনগতভাবে নিষিদ্ধ নয় এমন যেই কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন। আপনি ধান চাষ করেন, গম চাষ করেন, ভুট্টা চাষ করেন, আপনার খুশি, কোনো সমস্যা নেই। কিন্তু নিষিদ্ধ ঘোষিত কোনো পণ্য বা নিষিদ্ধ ঘোষিত কোনো কাজ ওই সম্পত্তিতে করতে পারবেন না। তার মানে আপনার ক্রয়কৃত সম্পত্তিতে আপনার যেইভাবে ইচ্ছা সেইভাবে আপনি ব্যবহার করতে পারবেন, ভোগ দখল করতে পারবেন। এটা আইনগতভাবে আমাদেরকে অধিকার দেয়। তো আপনি আজকে হয়তো বলবেন যে ভাই এটা তো একটা সাধারণ ব্যাপার, তো পূর্বে আপনি চাইলেই পারতেন না? আপনার জমিতে আপনি ছোটখাটো পরিবর্তন করতে চাইলেও আগে জমিদারের অনুমতি নিতে হইতো, তাকে সালামি দিতে হইতো। তো এই জন্য এই ধারাটা রাখা হয়েছে যে আপনার সম্পত্তি আপনি যেইভাবে খুশি, আইনে নিষিদ্ধ নয় এমন ভাবে যে কোনো ভাবে ভোগ করতে পারেন। তারপরে 84-তে বলতেছে যে এই তো আমরা রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের মাধ্যমে আপনাকে জমির মালিকানা দিলাম, এখন আপনি যদি মারা যান, কথা হচ্ছে যে আপনার স্ব উত্তরাধিকার আইন অনুযায়ী কি হবে, আপনার সম্পত্তিটা বংশ পরম্পরায় যেতে থাকবে, কোনো সমস্যা নেই। তার মানে আপনি একবার যেহেতু মালিক হয়েছেন, আপনার সম্পত্তিটা আপনি যদি বিক্রি না করেন, আপনি মারা গেলে আপনার উত্তরাধিকারীরা ভোগ করতে পারবে, সরকার বা অন্য কেউ সেখান থেকে উচ্ছেদ করতে পারবে না। এই জিনিসটা মনে রাখবেন। তারপরে এই যে আমাদের 85 নম্বর সেকশনটা, এটার আরো একটা আমাদের আইন আছে, ওই আইনও বলা আছে যে কোনো প্রকার রায়তকে মানে জমির মালিককে তার জোত জমা থেকে দেওয়ানি আদালতের ডিক্রি ছাড়া উচ্ছেদ করা যাবে না। আপনার যে কৃষি সম্পত্তি আছে কেউ চাইলেই আসে আপনাকে ধাক্কা মারে উঠায় দিতে পারবে না।
এক্ষেত্রে সরকার যদি অধিগ্রহণ করে আপনাকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিবে। এর বাইরে অন্য কোনো ব্যক্তি যদি কোনো দাবি করে, মালিকানা দাবি করে, কোনোভাবে কোনো কিছু করে, তাহলে তাকে কি করতে হবে? আদালতে মামলা করে আদালতের আদেশ দিয়ে আপনাকে আইনগতভাবে উচ্ছেদ করতে হবে। ক্ষমতার জোরে কেউ কাউকে উচ্ছেদ করতে পারবে না। এই অধিকারটাও আমাদেরকে এই আইনের মধ্যে দিয়ে দিচ্ছে। এরপরে যে সমস্ত অঞ্চল নদী ভাঙ্গন কবলিত আছে, যেমন পদ্মার পাড়ে, যমুনার পাড়ে, মেঘনার পাড়ে, দেখবেন যে অসংখ্য জমি কি হয়, নদী ভেঙে চলে যায়। এখন হয়তো নদীর পাড়ে আপনার সম্পত্তি ছিল, ধরেন যে 10 বিঘা সম্পত্তি ছিল, এখন 5 বিঘা ভেঙে চলে গেছে, তো আপনার নামে তো খতিয়ান আছে, আপনার নামে খাজনা প্রতি বছর বছর জমা হচ্ছে। তো এই 86 নম্বর বলতেছে, যদি আপনার কি হয়, শিকস্তি হয়, জমি যদি আপনার নদীতে ভেঙে চলে যায়, তাহলে আপনার উচিত হবে এসিলেন বরাবর আবেদন করা যে কতটুকু সম্পত্তি আপনার নদীতে ভেঙে গেছে। কারণ হচ্ছে এই নদীতে ভেঙে যাওয়ার ফলে আপনার সেই সম্পত্তিটার খাজনা থেকে আপনি মওকুফ পাবেন, এবং এই মওকুফ দাখিলাটা পরবর্তী যদি 30 বছরের মধ্যে তার আশেপাশে কোনো চর জাগে, সেখানে আপনি ওই সম্পত্তিটা আপনি অথবা আপনার উত্তরাধিকারীরা দাবি করতে পারবেন। কিন্তু আপনাকে ওই যে বললাম, খাজনার মওকুফ দাখিলাটা অবশ্যই সংরক্ষণ করতে হবে। তার মানে আপনার জমি যদি নদীতে ভেঙে যায়, আপনি ওই যতটুকু ভেঙে গেল এইটার খাজনা মওকুফ করার জন্য এসিলেন বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবেন। বর্তমানে ম্যানুয়ালি আপনি দিতে পারবেন। আর এই রসিদটা আপনার দলিলের সাথে সংগ্রহে রাখবেন। আপনি মারা গেলে আপনার উত্তরাধিকারীরা পরবর্তী 30 বছরের মধ্যে যদি আশেপাশে কোনো চর জাগে, সেইখানে আপনি যতটুকু সম্পত্তি হারিয়েছিলেন ততটুকু সম্পত্তি আপনি দাবি করতে পারবেন। এই জিনিসটা মনে রাখবেন। তো এইরকম চর জাগলে এখানে নিয়ম দেওয়া আছে যে জেলা প্রশাসক কি করবে, ওই চরটার একটা নকশা করবে, নকশা করে আপনার দলিলপত্র দেখে আপনার নামে সে ঢাকঢোল পিটিয়ে আপনার অংশটা আপনাকে বুঝিয়ে দিবে, মালিকানা দিয়ে দিবে, একটা বন্দোবস্ত দলিল করে দিবে যদি প্রয়োজন মনে হয় নতুন দাগ অনুযায়ী। আর যদি যেটা হয় সেটা হচ্ছে, যদি কৃত্রিম ভাবে আশেপাশে চর জাগানো হয় তাহলে আপনি পাবেন না। এই চর জায়গাটা স্বাভাবিক নদীর গতি প্রকৃতির পরিবর্তনের মধ্যে হইতে হবে। এখন কথা হচ্ছে যে কত কিলোমিটারের মধ্যে হইলে আপনি পাবেন। তো আইনের মধ্যে যদিও এখানে স্পষ্ট বলা নাই, অন্যান্য আইনে এবং সংশোধনী থেকে দেখা যায় যে টোটাল 1 কিলোমিটারের মধ্যে, মানে আপনার জমিটা যে দিক থেকে ভাঙলো ও তার 1 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যদি কোনো চর জাগে, তাহলে আপনি সম্পত্তিটা দাবি করতে পারবেন এই 86 ধারার অধীনে। এখন আসি যেটা, সেটা হচ্ছে যে যদি পয়স্তি হয়, শিকস্তি এবং পয়স্তি দুটো জিনিস। শিকস্তি মানে হচ্ছে যে আপনার জমি নদীতে ভেঙে চলে গেল, আর পয়স্তি মানে হচ্ছে যদি সেখানে চর জাগে। দেখবেন যে পদ্মার বুকে যমুনা ব্রিজের সাইডেও দেখবেন যে অসংখ্য বালু দিয়ে সেখানে গাছগাছালি হয়ে যাচ্ছে, তার মানে এগুলো একটা চর হচ্ছে। এই চরের জমি মালিকানা কার? তো মূল কথা হচ্ছে যে চরের জমি 100% সরকারি মালিকানায় যাবে, এটা খাস সম্পত্তির অন্তর্ভুক্ত হবে, এখানে কারো কোনো দাবি থাকবে না। তাহলে চরের জমির মালিকানা কার? সরকারের। এই জিনিসটা মনে রাখবেন। 88-তে বলতেছে যে আপনাকে যে আমরা সম্পত্তির মালিকানা দিলাম, আপনাকে যে ভোগ দখলের অধিকারী দিলাম, আপনাকে আমরা সম্পত্তিটা হস্তান্তর করার অধিকার দিচ্ছি। আপনি আপনার সম্পত্তি, আপনার টাকা পয়সার প্রয়োজন, আপনি বিক্রি করেন, বিনিময় করেন, দান করেন, হেবা করেন, উইল করেন, ওসিয়ত করেন, কোনো সমস্যা নাই। আপনি আপনার জোত জমা, মানে আপনার যে ওনারশিপটা আপনি ট্রান্সফার করতে পারবেন, আইনগত এই ক্ষমতাটা দেওয়া হচ্ছে। তবে তারপরের সেকশনে যেটা বলতেছে, 89 সেকশনে বলতেছে যে যখন আপনি এরকম একটা জোত জমা হস্তান্তর করবেন, তখন ওই জোতে যদি আরো কোনো মালিক থাকে, একটা খতিয়ানে 3 জন 4 জন 5 জন মালিক থাকে, তাইলে সবাই আর বরাবর একটা করে নোটিশ দিতে হবে। যেটা বর্তমানেও দেখবেন যে আপনি যদি দলিল রেজিস্ট্রেশন করতে যান, যদি ওই আপনার খতিয়ানে রেকর্ডীয় মালিক একাধিক থাকে, তাহলে যতজন মালিক থাকে সবার নামে এই 89 ধারার অধীনে কি করা হয়, একটা নোটিশ দেওয়া হয় যে এই সম্পত্তিটা এই মালিক হস্তান্তর করতেছে। তো এইটা করার মেইন উদ্দেশ্যটা ছিল যেটা অগ্রকয়কে কি করা হয়, অগ্রকয়ের মামলা যাতে বেশি না হয় বা সবাই যাতে জানতে পারে, এই জন্য। তবে বর্তমানে অগ্রকয়টাকে অনেক সীমিত করা হয়েছে, এটাও আমাদের বুঝতে হবে। তবে 89 ধারায় এখনো একাধিক রেকর্ডীয় মালিক হইলে প্রতিটা মালিক বরাবর রেজিস্টার্ড ডাকযোগে একটা করে চিঠি পাঠানো হয়। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের বেসিক বেসিক জিনিস, তবে আমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এরপরে যদি আমরা দেখি যে কেন আমাদের সম্পত্তিগুলা খাস হয়, একটা সম্পত্তি খাস হওয়ার কি কি কারণ আছে। তো 92 নম্বর ধারা, এটা মনে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে ধরেন যদি কোনো ব্যক্তি মারা গেল, তার যদি কোনো উত্তরাধিকারী না থাকে, সেটা মুসলিম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যাই হোক, তো যদি কোনো ব্যক্তি মারা যায়, তার যদি কোনো উত্তরাধিকারী খুঁজে যদি না পাওয়া যায়, তাহলে দিন শেষে ওই সম্পত্তিটা সরকারের 1 নম্বর খাস খতিয়ানভুক্ত হবে 92 ধারার ক্ষমতা বলে।
এরপরে কেউ যদি তার সম্পত্তিটা সরকারের অনুকূলে কি করতে চায়, সে দিয়ে দিতে চায়। অনেক আছে দেখবেন যে দানশীল ব্যক্তি, তাদের মন চায় যে সম্পত্তি কাউরে দিবে না, জনকল্যাণের জন্য অথবা সরকারের কাছে সে দিয়ে দিবে। এরকম কেউ যদি তার সম্পত্তিটা সরকারের কাছে দিয়ে দেয়, তাহলে এই সরকারের অনুকূলে সম্পত্তি করলে সেটাও খাসখতিয়ানভুক্ত হবে। আর দুটা জিনিস বলা হচ্ছে, সেটা হচ্ছে টানা 3 বছর যদি আপনি চাষাবাদ না করেন এবং যদি খাজনা প্রদান না করেন। ধরেন যে আপনার একটা কৃষি সম্পত্তি আছে, এখন এই সম্পত্তিতে আপনি চাষাবাদও করতেছেন না, কোনো কিছু করতেছেন না, এটা পতিত হয়ে পড়ে আছে। তবে এইভাবে যদি 1 বছর, 2 বছর, 3 বছর পড়ে থাকে, প্লাস আপনি যদি খাজনাও প্রদান না করেন, ওই জমিটা সরকার চাইলে কি করতে পারে, 92 ধারার অধীনে এসিলেন সাহেব আপনার বিরুদ্ধে আপনাকে একটা নোটিশ দিয়ে কি করতে পারে, ওই সম্পত্তিটা খাসখতিয়ানের অন্তর্ভুক্ত করতে পারে। তবে বাস্তবে আমার জানা মতো আজ পর্যন্ত এখনো হয় নাই, শুধু আইনের মধ্যেই সীমাবদ্ধ আছে। তারপরে যেটা 4 নম্বরে যেটা বলতেছে আমাদের, সেটা হচ্ছে যে কেউ মারা গেল বা আপনি সেই উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি পাইলেন, এখন পাওয়ার পরে টানা 5 বছর আপনি সেখানে চাষাবাদ করতেছেন না, এরকম যদি হয় তাহলে আপনার সম্পত্তিটা খাস সম্পত্তির অন্তর্ভুক্ত হইতে পারে। এটা ছাড়া আমরা যে আমাদের ভূমি সংস্কার আইনের মধ্যে এটাও পাবো, যদি আপনার 60 বিঘার বেশি সম্পত্তি থাকে, তাহলে ওই অতিরিক্ত সম্পত্তি কি খাস খতিয়ানভুক্ত হয়ে যাবে, যদি জানতে পারে। যেহেতু এখন অনলাইন কোনো সিস্টেম নাই, ওই জন্য আসলে একজন ব্যক্তি কত বিঘার মালিক সেটা জানা যায় না। তাহলে এই যে কয়েকটা কারণ বললাম, এই কারণবশত মূলত সম্পত্তিগুলা খাস খতিয়ানভুক্ত হয়, মানে 1 নম্বর খতিয়ানভুক্ত হয়। যেমন আমাদের চলাচলের রাস্তাগুলা খাস, যত প্রকার নদী আছে সবগুলা খাস। এটা ছাড়া কৃষি অকৃষি উভয় প্রকার জমি আছে যেগুলা সরকারের খাস খতিয়ানভুক্ত। এসএ রেকর্ড থেকে মনে রাখবেন, এই এসএ রেকর্ডের 1 নম্বর খতিয়ান হচ্ছে খাস খতিয়ান। এর পরবর্তী যত রেকর্ড আসতেছে, বিএস, বিআরএস অথবা নতুন যত নামই রেকর্ড আসুক, 1 নম্বর খতিয়ানের মধ্যে সরকারের খাস জমি থাকে যেগুলা জেলা প্রশাসকের নামে রেজিস্টার, সেগুলা নিবন্ধিত থাকে। তাহলে খাস খতিয়ান সবসময় ওই জেলার জেলা প্রশাসকের নামে থাকে। উত্তরাধিকারী না থাকলে, সরকারের অনুকূলে কেউ জমি দিয়ে দিলে, টানা 3 বছর চাষাবাদ না করে খাজনাও প্রদান না করলে, আর উত্তরাধিকারী জমি হইলে 5 বছর চাষাবাদ না করলে, প্লাস 60 বিঘার বেশি সম্পত্তি থাকলে, সেই সম্পত্তিটা 92 ধারার অধীনে খাস হইতে পারে। এরপরে আসি আমরা এখানে 95 ধারা, আমরা এক প্রকারের কনসেপ্ট পাবো, সেটা হচ্ছে যে খাই খালাসি বন্ধক বলে এক প্রকারের বন্ধক আছে। তো আমরা যখন আরেকটা আইন পড়বো, সম্পত্তি হস্তান্তর আইনে, মোটামুটি আমাদের সেখানে কয়েক প্রকারের বন্ধক রিলেটেড কথাবার্তা আছে। তো বাস্তবে আমরা শুধু এখন বন্ধকি বলতে দুইটাই বুঝি আমার অঞ্চলে বা উত্তরাঞ্চলে। যেটা আমরা বুঝি, একটাতে হচ্ছে যে আপনি ব্যাংকের থেকে লোন নিলেন, ব্যাংক বরাবর আপনি দলিলটা মর্টগেজ করে দিলেন, এটা একটা বন্ধক আমরা বুঝি। আরেকটা যে বন্ধক হয়, সেই বন্ধকটা নর্মালি মৌখিক হয়, যে আমার হয়তো 1 বিঘা জমি আছে, আমার 2 লাখ টাকা দরকার, 3 লাখ টাকা দরকার, আপনার কাছ থেকে টাকা নিলাম, নিয়ে সম্পত্তিটা আপনি খাচ্ছেন, এইটা এক প্রকারের বন্ধক। তবে আইনে এইরকম শুধু ওই ব্যাংক বরাবর বন্ধকটাকে আইনগতভাবে বৈধ। আমরা যে এই যে মৌখিকভাবে টাকা নিচ্ছি, এইরকম বন্ধক কিন্তু বৈধ না। আইনের দ্বিতীয় এক প্রকারের বন্ধক হচ্ছে ইউসুফেকচারি মর্গেজ বা এই খাই খালাসি বন্ধক। এটার মূল কনসেপ্টটা মোটামুটি ইসলামিক ধারার মতো। ইসলামে এই বন্ধকটাকে কি করে, ইসলামী ভাবে বৈধ মনে করে। যেমন ধরেন যে আমার 1 বিঘা সম্পত্তি আছে, এই 1 বিঘা হচ্ছে সম্পত্তি। এখন এই 1 বিঘা সম্পত্তির যে জিনিসটা বলতেছে, যে এই 1 বিঘা সম্পত্তি আমি যদি খাই খালাসি বন্ধকে দিতে চাই, তাহলে কিভাবে হবে। যেমন ধরেন যে আমার কাছ থেকে আপনি কি করলেন, এই সম্পত্তিটা খাই খালাসি বন্ধককে নিলেন। তো আইন বলতেছে ম্যাক্সিমাম এই খাই খালাসি বন্ধকের মেয়াদ হইতে পারে 7 বছর। এটা আগে মনে রাখবেন, ম্যাক্সিমাম এই খাই খালাসি বন্ধকি মেয়াদ হইতে পারে 7 বছর। এখন এইখানে কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে যে আমার টাকার প্রয়োজন, ধরেন আপনার কাছ থেকে আমি 50,000 টাকা নিলাম। এই 50,000 টাকার বিনিময়ে আমার সম্পত্তিটা আমি আপনাকে চাষাবাদ করার জন্য দিলাম খাই খালাসি বন্ধক হিসাবে। মূল কনসেপ্ট হচ্ছে এই 7 বছর আপনি এই সম্পত্তিটা চাষাবাদ করে যে ইনকামটা করবেন, যাতে ওই ইনকামের মধ্যে আমার এই 50,000 টাকা পরিশোধিত হয়ে যায়। 7 বছর পরে আমি আপনার 1 টাকাও দিব না, আমার সম্পত্তি আমাকে আপনি ফেরত দিবেন। এইটা হচ্ছে খাই খালাসি বন্ধকের মূল কনসেপ্ট। যে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির কাছে খাই খালাসি বন্ধক দেয়, এর মানে হচ্ছে কি, ওই জমিটা চাষাবাদ করে সে যে টাকা পয়সা লাভ করবে, তার থেকে ওই মূল টাকাটা কর্তন হয়ে যাবে। আর বর্তমানে আমরা যেমন ধরেন যে 2 লাখ টাকা আমি নেই, 2 লাখ টাকা নেওয়ার পর 5 বছর পরে যখন আপনাকে 2 লাখ টাকা দিব, তখনই আপনি কিন্তু জমি ছেড়ে দিবেন।
কিন্তু খাই খালাসি বন্ধকের কথা হচ্ছে আপনি যে ওই জমিটা 7 বছর যাবত খাচ্ছেন, সেখান থেকে যে প্রতি বছর আপনি লাভ করতেছেন, তো সেই টাকার মাধ্যমে এই বন্ধকিটা অটোমেটিক কি হয়ে যাবে, পরিশোধিত হয়ে যাবে। আপনাকে আর টাকা পয়সা দিতে হবে না। তো এইটা মোটামুটি যদি দেখি যে আমাদের অঞ্চলে কিছু কিছু জায়গায় আমরা দেখি যেমন কেমন হয়, তারা যেটা বলে যে 7 বছরের জায়গায় তারা 10 বছরের খাই খালাসি বন্ধক নিয়ে নেয়, যে 10 বছরের জমিটা ওই ব্যক্তি খাবে, এর বিনিময়ে এককালীন ধরেন যে 2 লাখ টাকা দিয়ে দিল, এই 2 লাখ টাকা একসাথে দিয়ে দিল। তো দিয়ে দেওয়ার পর কেটা হবে, যে এই 10 বছর সে চাষাবাদ করবে, চাষাবাদ করবে, খাবে, সবকিছু করবে, ওই 2 লাখ টাকা 10 বছরে অটোমেটিক পরিশোধ হয়ে যাবে, কেউ কাউকে আর টাকা পয়সা দিবে না। 10 বছর পরে অটোমেটিক এই সম্পত্তিটা, যিনি সম্পত্তির মালিক, তার কাছে ফেরত আসবে। আর আমাদের খাই খালাসি বন্ধকটা ইসলামিক এই জন্যই, যেহেতু এখানে ওই সম্পত্তিটা চাষাবাদ করে যে লাভ্যাংশটা পাওয়া যাচ্ছে, সেইটা থেকে কিছু কিছু টাকা আসে, মূল টাকাটা পরিশোধ হচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের খাই খালাসি বন্ধক, ইউচু ফ্যাকচারি মর্গেজ বা বন্ধক বলা হয়। আপনার অঞ্চলে থাকলে বলতে পারেন। এইরকম যদি বন্ধক দেওয়া হয়, এখন অনেক ক্ষেত্রে নানা প্রকার বিরোধ হইতে পারে, তো আপনার আদালতে মামলা করতে হবে না। তো এটা বলতেছে যে এসিলেন বরাবর যদি আপনি আবেদন করেন, তাহলে এই বন্ধকটার সম্পত্তির দখল যদি যিনি নিয়েছিলেন উনি না দেন, এসিলেন আপনাকে বুঝিয়ে দিবে। পূর্বে আদালতে মামলা করার দরকার ছিল, আইনের সংশোধনী এনে বলতেছে যে না, খাই খালাসি বন্ধকের ক্ষেত্রে আদালতে মামলা করার কোনো দরকার নাই, মর্গেজ ডিডও করার দরকার নাই। এই খাই খালাসি বন্ধ করতে মাত্র 5 টাকার স্টাম্পে যদি আমরা একটা চুক্তিপত্র করি, তাতেই যথেষ্ট। আর যদি শেষে সে চুক্তি মানতে না চায়, আমরা এসিলেন বরাবর ওই চুক্তিপত্রটা সহ আবেদন করলে এসিলেন সম্পত্তির দখলটা বুঝিয়ে দিবে। এখন আসি আমরা আমাদের খাজনা খারিজ রিলেটেড। আমরা জানি একটা জিনিস মনে রাখবেন, এই আইনে এখনো বাংলা বছর হিসাবে খাজনার কথা বলা আছে, কিন্তু ভূমি উন্নয়ন কর আইন বলে একটা আইন আছে, ওই আইনে আমরা এখন অর্থ বছর হিসাবে আমাদেরকে খাজনা দিতে হয়। মানে জুলাই মাসের 1 তারিখ থেকে শুরু হয়ে পরের বছরের জুন মাসের 30 তারিখ পর্যন্ত এই 365 দিন আমাদের হাল সন হিসাবে গণ্য করে আমরা খাজনা দিতে পারি। অর্থাৎ ইংরেজি অর্থ বছর অনুযায়ী হয়, বাংলা বছর হিসাবে আর খাজনা নেওয়া হয় না। এখন ধরেন যে আপনার যত বছর বাকি থাকবে তত বছরের সাথে এই 6.25% হিসাবে সুদ যুক্ত হবে। তবে এই সুদটা কিন্তু সরল সুদ না, এটা মোটামুটি বলতে গেলে যে চক্রবৃদ্ধি হারে কিন্তু এই সুদটা বৃদ্ধি পায়। এই জন্য দেখবেন যে আপনার 10-12 বছরে যদি মাত্র 20 টাকাও কি থাকে, খাজনা বকেয়া থাকে, দেখা যায় যে 500, 1000, 10,000 টাকা হয়ে যায়। এর মূল কারণটা হচ্ছে ওই যে যেই সুদ আছে ওইটা মূলের সাথে যুক্ত হয়ে চক্রবৃদ্ধি হারে আমাদের সুদ বৃদ্ধি পায়। তাহলে 140 নম্বর সেকশনের দ্বারা আপনি বুঝবেন, এবং এই একই কথাটা আমাদের নতুন ভূমি উন্নয়ন করা আইনেও বলা আছে যে 6.25% হিসাবে বকেয়া যত বছর থাকবে তত বছরের খাজনা সুদ আমাদেরকে দিতে হবে। তো এই আইনের মধ্যে এখনো 142 নম্বর একটা ধারায় বলতেছে যে 3 বছরের অধিক যে সমস্ত খাজনা বকেয়া আছে, এইগুলা তামাদি দোষে বারিত হয়ে যায়। মানে হচ্ছে যে সরকার তার দাবি যথাযথ সময় আসে নাই, আপনি না দিলেও কিন্তু চলতো। কিন্তু এখন নতুন আমাদের যে আইনটা করা হয়েছে, ওই আইনে বলতেছে যে না, সরকারের এই ভূমি উন্নয়ন কর বা খাজনা কোনোদিন তামাদি হবে না, সরকার 100 বছর পরেও কি করতে পারবে, দাবি করতে পারবে। তাই এই ধারাটা আর আমাদের চলবে না, মানে 3 বছরে আর কি হবে না, খাজনা তামাদি হবে না, খাজনা সরকার যেই কোনো সময় আদায় করতে পারবে। তো এই জিনিসটা একটু মনে রাখবেন। এখন আমরা যদি দেখি আমাদের মূল যেই কাজটা, সেটা হচ্ছে যেটা অগ্রকয়। এই আইনের মধ্যে 96 নম্বর একটা সেকশন আছে, যেখানে অনেক লম্বা চড়া কথা বলা আছে অগ্রকয় নিয়ে। তো এইখানে শুধু কৃষি সম্পত্তি অগ্রকয়ের কথা বলা আছে। আমাদের এই যে টোটাল আইনটা, এই আইনটাই হচ্ছে কৃষি সম্পত্তি নিয়ে। তো এইটাকে আমরা গোছানো ভাবে আপনাদের জন্য নিয়ে এসেছি। পাশাপাশি বাংলাদেশে আর কি কি আইনে অগ্রকয় হয় সেটাও তুলনামূলক আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাহলে আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইন 1950-এর ধারা হচ্ছে 96, এর মাধ্যমে আমরা অগ্রকয়ের মামলা দায়ের করতে পারবো। তো মূল কথাটা হচ্ছে অগ্রকয় বা প্রিএমশন বা হকসুপ্পা বা পাশের জমি কেনার অধিকার, এই অধিকারটা আবার কি। তো মূল কথাটা হচ্ছে যে যেমন ধরেন এখানে আপনার একটা সম্পত্তি আছে, এখন আপনার এই পাশের সম্পত্তিটা বিক্রি হচ্ছে, আপনার কাছে বিক্রেতা বিক্রি না করে বাইরের একটা থার্ড পার্টি ব্যক্তির কাছে বিক্রি করে দিল। এখন এই জায়গায় যেহেতু আপনার জমি আছে, নতুন লোক আসবে, আপনার এখানে নানা প্রকার সমস্যা হবে, এই জমিটা আপনার দরকার। এই যে আপনার দরকার, আইনও বুঝতেছে আপনার দরকার, এই জন্য বলতেছে যে আপনার একটা কি থাকবে, অগ্রাধিকার থাকবে।
এই অগ্রাধিকার নামেই হচ্ছে আমাদের অগ্রকয় বা প্রিএমশন, বা আরবিতে আমরা বলি যে হক সুপ্পা, মানে পাশের জমি কেনার অধিকার। তবে বেসিক কথা মনে রাখবেন, বিক্রেতা যখন জমিটা বিক্রি করবে যেই দিন, ওই দিন থেকে আপনার এই অধিকারটা আসবে। এমন না যে আজকে থেকে অধিকার আসবে। যেই দিন উনি বিক্রি করবে বাইরে কারো কাছে, সেই দিন থেকে অধিকার জন্মাবে। এখন কত দিনের মধ্যে মামলা করতে হবে? তো দেখেন, আইনের মধ্যে আমরা যেটা দেখলাম, আইনের 89 ধারা অলরেডি আমরা পড়ে এসেছি, যে রেকর্ডীয় মালিকের সবাইকে একটা কি করা হয়, রেজিস্টার ডাকযোগে চিঠি দেওয়া হয়। যদি আপনার কাছে এরকম কোনো চিঠি আসে, তাহলে যে দিন থেকে চিঠি পাবেন ওই দিন থেকে 2 মাসের মধ্যে আপনাকে মামলাটা দায়ের করতে হবে। আর যদি আপনার কাছে চিঠি না আসে, তাহলে যেটা বলতেছে, আপনি যে দিন থেকে জানতে পারবেন যে জমিটা বিক্রি হয়ে গেছে, ওই দিন থেকে 2 মাসের মধ্যে। তারপরেও মানুষ আদালতে গিয়ে এক্সকিউজ দিত যে আমি জানি না, দেশের বাইরে ছিলাম, হসপিটালে ছিলাম, অসুস্থ ছিলাম, কারাগারে ছিলাম। তো আইন বলে যে না, আমরা কি করব, আপনাকে সর্বোচ্চ সময় দিব 3 বছর। একটা বিক্রয় দলিল রেজিস্ট্রেশন হওয়ার পরে সর্বোচ্চ একটা অগ্রকয় মামলা দাখিল করার সময়সীমা হচ্ছে 3 বছর। এখন এই 3 বছর পরে আপনি জানেন বা না জানেন, অসুস্থ থাকেন, আপনি যাই কিছু থাকেন, আইনেরা দেখার বিষয় না। তাহলে একটা অগ্রকয় মামলা করার ম্যাক্সিমাম সময় হচ্ছে একটা সাবকবলা দলিল যেই দিন থেকে রেজিস্ট্রেশন হবে ওই দিন থেকে ম্যাক্সিমাম 3 বছর এর মধ্যে মামলাটা করতে হবে। যদি না করতে পারেন, আদালত আপনাকে এ ধারার অধীনে কোনো প্রতিকার দিবে না, আপনার মামলা খারিজ হবে। এখন এই মামলা করার জন্য তাহলে আমরা সময়সীমা জানলাম যে 2 মাস, তবে ম্যাক্সিমাম সময় হচ্ছে দলিল রেজিস্ট্রেশন থেকে 3 বছর। এখন মূল জিনিস যেটা, সেটা হচ্ছে যে কারা মামলা দায়েরটা করতে পারবে। এখন আপনি যদি এই আইনের অধীনে কৃষি সম্পত্তি অগ্রক্রয় করতে যান, 1 নম্বর কন্ডিশন, 2004 সালে বিএনপি সরকার ক্ষমতায় থাকার সময় এইখানে একদম খুবই ন্যারো করে দিয়েছে, বলতেছে যে উত্তরাধিকারী সূত্রে যদি আপনি সহশরিক হন, যেমন আপনার বাবার জমি, আপনারা 2 ভাই, আপনার ভাই আপনার কাছে বিক্রি না করে অন্য জনের কাছে বিক্রি করে দিচ্ছে, শুধু আপনি মামলা দায়ের করতে পারবেন। বা ভাই বোনের সম্পত্তি পৈতৃক সূত্রে মালিক, বোন তার অংশটা বাইরে বিক্রি করে দিচ্ছে, তখনই মাত্র কেবল ভাই মামলা দায়ের করতে পারবে। তাহলে উত্তরাধিকার সূত্রে যদি আপনি সহশরিক হন, তবেই শুধু এই আইনের অধীনে মামলা দায়ের করতে পারবেন। পূর্বে কিন্তু অন্যান্য শরিকরাও মামলা দায়ের করতে পারতো। 2004 সালে আইনটা সংশোধন করার ফলে এখন শুধু উত্তরাধিকার সূত্রেই অগ্রকয়ের মামলা দায়ের করা যাবে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনে। আর যেটা একটা শর্ত হচ্ছে, আপনার নিজের যদি বর্তমানে 60 বিঘা সম্পত্তি থাকে, তাইলে আপনি এই অগ্রকয়ের মামলা দায়ের করতে পারবেন না। কারণ আপনি 60 বিঘার বেশি তো মালিকানা অর্জন করতে পারবেন না, তো এই সম্পত্তি অগ্রকর করে আপনার লাভটা কি? তাহলে শর্ত হচ্ছে দুইটা, উত্তরাধিকারী সূত্রে মালিক হইতে হবে এবং আপনার নিজের সম্পত্তি 60 বিঘার বেশি থাকতে পারবে না মামলা দায়ের করার সময়। আরেকটা শর্ত হচ্ছে, সকল অংশীদারকে আপনাকে কি করতে হবে, মামলার পক্ষ করতে হবে। যেমন আপনারা 5 ভাই, এখন এক ভাইয়ের অংশ বিক্রি করে দিচ্ছে, আপনি কিনতে চাচ্ছেন অগ্রক্রয় করে, বাকি 3 ভাই ওরা কিনবেও না, মামলাও করবে না। ওই 3 জনকে আপনি মামলার বিবাদী হিসাবে রাখতে হবে, যাতে পরবর্তীতে অন্য কেউ গিয়ে আদালতে কি না করে, সে যাতে না বলে যে আমি অগ্রক্রয়ের মামলা দায়ের করব। তো এই জন্য আইনের বেসিক নিয়ম হচ্ছে, একটা সম্পত্তি রিলেটেড যারা আছে, হয় আপনার পক্ষে থাকবে, না হলে আপনার বিপক্ষে থাকবে। এখন আপনার যে 3 ভাই সম্পত্তি কিনতে ইচ্ছুক না, তাদেরকে মামলায় আপনি বিবাদী হিসাবে রাখতে হবে, যাতে তারাও জানতে পারে যে এরকম একটা অগ্রকয়ের মামলা চলতেছে, একটা ফাইনাল ডিক্রি আসবে, ভবিষ্যতে যাতে তারা কোনোদিন আর মামলা দায়ের করতে না পারে। তাহলে এইগুলা হচ্ছে আমাদের একটা বেসিক শর্ত অগ্রকয়ের মামলা করার জন্য। এখন মামলা করার খরচটা কেমন, কত টাকা পয়সা খরচ হবে? তো মূল বিষয়টা যেটা বলতেছে সেটা হচ্ছে যে সাবকবলা দলিলে যেই টাকার পরিমাণটা উল্লেখ করা থাকবে, তার মানে বিক্রয় দলিলে যত টাকা উল্লেখ থাকবে তত টাকা, প্লাস দলিল মূল্যের 25% অতিরিক্ত। যেমন 1 লাখ টাকা যদি দলিলে মূল্য থাকে, আরো 25,000 টাকা এডিশনাল আদালতে আপনাকে দাখিল করতে হবে, 1,25,000 টাকা। এরপরে দলিল রেজিস্ট্রেশন থেকে আপনি মামলা তো 3 বছরের মধ্যে যে কোনো সময় করতে পারেন। আপনি দলিল রেজিস্ট্রেশন থেকে যতদিন পরে মামলা করবেন, ধরলাম আমরা 1 বছর পরে মামলা করলেন, তাহলে 8% হিসাবে সরল সুদ আপনি যুক্ত করবেন, তাইলে হচ্ছে আরো 8,000 টাকা। তাহলে 1 লাখ টাকা একটা সম্পত্তির অগ্রকয়ের মামলা করতে আপনার 1 লক্ষ প্লাস 25,000 প্লাস 8,000, তাহলে মোটামুটি হচ্ছে আমাদের 1,33,000 টাকা আপনাকে এগুলো পে অর্ডারের মাধ্যমেই জমাই করতে হবে আদালতে মামলা দায়ের করার সময়। এর পাশাপাশি আবার 200 টাকার ফিক্সড সরকারের কোর্ট ফি আছে, সেটা তো আলাদা দিতেই হবে। তাহলে 1 লক্ষ টাকার একটা জমি ক্রয় করতে 1,33,000 টাকা লিগালি খরচ দিতে দিয়ে হচ্ছে, আইনজীবীর খরচ তো বাইরে।
এখন যখন আপনি সমস্ত টাকা পয়সা আদালতে জমা করবেন, জমা করার পরে নতুন যেই ক্রেতা যিনি সম্পত্তিটা কিনলেন তাকে আদালত কি করবে, নোটিশ জারি করবে যে আপনার বিরুদ্ধে কি হয়েছে, একটা অগ্রগয়ের মামলা দাখিল হয়েছে, আপনি এসে আপনার পক্ষ রাখেন। তো নর্মালি তাকে আবার সেইখানে সুযোগ দেওয়া হবে যে সে সম্পত্তিটা ক্রয় করার পরে, ক্রয় করতে অবশ্যই একটা, আমরা জানি একটা সম্পত্তি 1 লাখ টাকার একটা দলিল রেজিস্ট্রেশন করতেও আপনার প্রায় 10 থেকে 12 হাজার টাকা খরচ হয়ে যায়। প্লাস ওইটা দিয়ে যদি আপনি নামজারি করেন, খাজনা দেন, সেগুলার খরচ হয়। বিভিন্ন রকম যদি সেখানে স্থাপনা থাকে তার যদি বকেয়া পরিশোধ করেন, এবং জমিতে যদি কোনো প্রকার উন্নয়ন ঘটান, সে ওই জমিটা ক্রয়ের পরে কি কি টাকা পয়সা খরচ করেছে তার একটা যথাযথ খরচও আদালত তাকে সাবমিট করার জন্য বলবে। যে আমরা ধরলাম 1 লাখ টাকার একটা সম্পত্তি ক্রয় করে সে আরো 20 হাজার টাকা সেখানে খরচ করছে, রেজিস্ট্রেশন, খাজনা খারিজ, সম্পত্তি মাপা, নকশা করা এবং চতুর্দিকে সামান্য ওয়াল দেওয়া সহ ধরলাম যে আরো 20 হাজার টাকা। তাহলে আদালত আবার আপনাকে বলবে যে এই 20 হাজার টাকাও আপনি জমা করেন। তাহলে 1,33,000 তো করলেন। মামলা করার সময় যখন ওই বিবাদী এসে জবাব দাখিল করলো, সে দেখাইলো যে আমি আরো এত টাকা খরচ করছি, তো ওই টাকাটাও আপনাকে আদালতে সাবমিট করতে হবে। তো এইগুলো করার পরে এখন আপনার হয়তো মনে হইতে পারে যে না, এই যিনি ক্রেতা উনি মিথ্যা কথা বলতেছে, এত টাকা খরচ হওয়ার কথা না। এই বিষয়ে আপনি সেখানে একটা কি হয়, জেরা করা যাইতে পারে যে কোন কোন খাতে করা হয়েছে, প্রশ্ন তুলতে পারবেন যে এত টাকা খরচ হওয়ার কথা না। তো যাই হোক, এরপরে যে ধরলাম আমরা, দিন শেষে আপনার পক্ষে রায় আসলো, যিনি নতুন ক্রেতা উনি হেরে গেল। তো মনে রাখবেন এইখানে একটা মজার জিনিস হচ্ছে, যিনি জমিটা বিক্রি করে দিলেন, বিক্রেতা, ওই বিক্রেতাকে কিন্তু আর আদালত কিছু বলতেছে না। তারপরও বিক্রেতাকে আপনার মামলার মধ্যে বিবাদী হিসাবে রাখতে হবে, একটা পক্ষ হিসাবে রাখতে হবে, যেটাকে আমরা বলি যে মোকাবেলা পক্ষ। কারণ এই ব্যক্তি তো হচ্ছে মূল নাটের গুরু, যে সম্পত্তিটা বিক্রি করে দিছে, তো এই জন্য সেও পক্ষ হিসাবে থাকবে, কিন্তু তার অ্যাক্টিভ কোনো রোল কিন্তু ওই মামলার মধ্যে আর নাই। অ্যাক্টিভ রোলটা হচ্ছে কার, ওই নতুন ক্রেতার। এখন যদি বাদীর পক্ষে রায় যায়, মানে আপনি আদালতে মামলা করলেন, আদালত আপনার পক্ষে দিল যে হ্যাঁ আপনি হকদার, আপনি সম্পত্তিটা মালিক, আপনাকে আমরা কি করব, অগ্রক্রয়ের মামলা ডিক্রি দিয়ে দিব। তাহলে বিবাদীকে বলবে যে আপনার টাকা আপনি নিয়ে নেন। কত টাকা পাবে? যেমন ধরেন যে আপনি তো সাবমিট করছেন 1 লাখ টাকার জন্য, 1,33,000 প্লাস অতিরিক্ত 20,000। আদালত তাকে 1 লক্ষ টাকা দিবে যেটা জমির মূল্য, প্লাস 20,000 টাকা দিবে যেটা হচ্ছে তার আনুষঙ্গিক খরচ। তাহলে 1,33,000 থেকে তাকে দিবে 1,20,000 টাকা। বাকি টাকাটা সরকারি কোষাগারে জমা হবে। এই জিনিসটা মনে রাখবেন। তাহলে নতুন ক্রেতা কিন্তু ওই এডিশনাল খরচগুলা পাবে না। নর্মালি এই খরচগুলো এই জন্যই যায়, এই দলিলটা যখন আপনি রেজিস্ট্রেশন করার জন্য সাব রেজিস্ট্রি অফিসে দিবেন, আপনাকে আর ওই সরকারি খরচগুলা দিতে হবে না, যে স্টাম্প শুল্ক, স্থানীয় কর, ওগুলা আর দেওয়ার প্রয়োজন হবে না। তো এই জন্য একই সাথে এখানে নিয়ে নেওয়া হয়, বাকি টাকাটা সরকারের ঘরে জমা হয়ে যায়। তাহলে যিনি জমির বিক্রেতা, নতুন ক্রেতা, উনি দলিলে উল্লিখিত টাকাটা পাবেন, দলিল নিবন্ধনে যাবতীয় টাকাটা পাবেন, যদি কোনো খাজনা খারিজের টাকা পরিশোধ করেন প্রমাণ সাপেক্ষে সেগুলা পাবেন, কোনো যদি সেখানে বিনিয়োগ করেন, কোনো কিছু অবকাঠামো উন্নয়ন করেন, সেগুলো পাবেন। এবং যদি এক্সট্রা হিসাবে দাবি করেন, উনি যে একজন বিবাদী হিসাবে আদালতে আসতে তার যে খরচটা হইছে, তো সেই টাকাটাও আদালতের কাছে দাবি করতে পারেন। সেটা আদালত ইচ্ছা, চাইলে দিতে পারে, না চাইলে নাই। তাহলে মূল টাকা পাবেন উনি, ওই 1 লাখ এবং তার আনুষঙ্গিক খরচের টাকা। আর বাকি যে টাকা থাকবে সেটা সরকারি কোষাগারে জমা হয়ে যাবে, সরকারি হয়ে যাবে। এখন যখন মামলা জিতলো, এখন আপনি বলবেন যে ভাই আমার দলিলটা এখন কে করে দিবে? মামলা তো আমি জিতলাম, আদালতে তো ডিক্রি পাইলাম, দলিলটা কে করে দিবে? এখন আদালত ওই আদেশে যিনি ক্রেতা, যিনি টাকা পয়সাগুলো উঠাবেন, তাকে বলবেন যে ভাই আগামী 60 দিনের মধ্যে এই অগ্রক্রয়কারীকে আপনি কি করেন, একটা সাবকবলা দলিল রেজিস্ট্রেশন করে দেন। আপনাকে বলবে দলিল লেখকের মাধ্যমে আপনি একটা দলিল তৈরি করেন, আর এই যে নতুন ক্রেতা সে আপনাকে দলিলটা করে দিবে। তবে নর্মালি মামলা মোকদ্দমা হইলে এরকম ভাবে কি করতে চায় না, উনি আর ওই সাব রেজিস্ট্রেশন অফিসে যাইতে চায় না। তবে সে বা তার আইনজীবী যাইতে বাধ্য হয় মাঝে মধ্যে, এই কারণে যেহেতু আদালত থেকে তার টাকাটা তুলতে হবে, যে টাকাটা সে অগ্রক্রয় করেছিল। তো এই জন্য যদি একান্তই সে না যায়, তাহলে পরবর্তী 60 দিনের মধ্যে আদালতে অ্যাপ্লিকেশন করলে আদালত নিজে থেকে কি করবে, একটা সাবকবলা দলিলে আদালত পক্ষ হয়ে আপনাকে রেজিস্ট্রেশন করে দিবে। যেটা আপনি সাব রেজিস্ট্রেশন অফিসে সাবমিট করবেন, ওই যে সামান্য যেটা খরচ আছে, ই ফিটা, এন ফি, এন ফি আছে, মোটামুটি 500 থেকে 700 টাকার মতো, ওই খরচটা দিয়ে আপনার দলিলটা আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। তো এইটা হচ্ছে আমাদের একটা অগ্রগয় কৃষি সম্পত্তির রিলেটেড জিনিস।
তো তাহলে দলিল নিবন্ধনে কোনো প্রকার ফি কিন্তু প্রযোজ্য হবে না, শুধু ওই হলফনামাটা, ই ফি, এন ফি, এন এন ফি এবং এলটি নোটিশের 10 টাকা কোর্ট ফি, এগুলা প্রযোজ্য হবে, আর কিছুই না। তো এই যে আমরা জিনিসটা বললাম, এই আইনের মধ্যে আরেকটু শব্দ দেওয়া আছে, সেটা হচ্ছে যেটা, যে আমাদের যে গ্রামের যে কৃষকের যে বাড়িটা আছে, ছোটখাটো বাড়ি আছে, অর্ধপাকা বাড়ি আছে, যেখানে আশেপাশে সামান্য পুকুর আছে, হয়তো ছোট মাছ ঝাড় আছে, তো এইরকম জমিকে বলে যে হোম স্টেট, মানে বাস্তুভিটা। তো এই আইনের মধ্যে দেওয়া ছিল যে এরকম বাস্তুভিটা এই আইনের অধীনে অগ্রক্রয় করা চলবে না। কিন্তু পরবর্তীতে উচ্চ আদালতের যে একটা নজির হচ্ছে, নজির মানে উচ্চ আদালত একটা বিশেষ মামলায় এই মন্তব্য করেছেন যে না, এই আইনের অধীনেই কি করা যাবে, বাস্তুভিটাকেও, গ্রামের বাস্তুভিটাকেও অগ্রক্রয় করা যাবে, কোনো সমস্যা নাই, আইনগত কোনো বাধা নাই। তো এরকম যদি কোথাও আইনের মধ্যে একটা আছে, উচ্চ আদালত একটা কথা বললে, যতদিন আইনটা সংশোধিত না হচ্ছে ওই উচ্চ আদালতের কথাটাই প্রাধান্য পায়, যেটাকে আমরা আইনের ভাষায় বলি যে এটা হচ্ছে আমাদের একটা নজির। এখন সমস্যা দাঁড়ায় যখন আপনার ওই নতুন ক্রেতা যদি হিন্দু হয়, তো এইরকম ক্ষেত্রে অগ্রক্রয় করতে গেলে একটা সমস্যা বেঁধে যায়। সমস্যা তখনই বাধে যখন আমরা ওই মুসলিম আইনে যদি আপনি অগ্রক্রয় করতে যান, এই আইনে অগ্রক্রয় করলে কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার ওই মুসলিম আইনে অগ্রক্রয় করতে যান, তখন আমাদের আদালতে দুই রকম কথা, একটা হচ্ছে পুরাতন রায়, একটা হচ্ছে নতুন রায়। তো পুরাতন রায় যেটা ছিল যে ক্রেতা যদি হিন্দু হয় তাতেও কোনো সমস্যা নাই, মুসলিম ব্যক্তি তার অগ্রক্রয়ের অধিকার প্রয়োগ করতে পারবে। কিন্তু নতুন যে রায়, সে রায় বলতেছে যে এইরকম ক্ষেত্রে ক্রেতার, যিনি অগ্রক্রয় করতে ইচ্ছুক, তার উচিত হচ্ছে কি এই উত্তরাধিকার রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনে মামলা দায়ের করা। এখন আমরা তো জানি এই আইনে সবাই মামলা দায়ের করতে পারবে না, শুধু পারবে কে, যে উত্তরাধিকারী সূত্রে শরিক। তো এইরকম ক্ষেত্রে এটা আইনজীবীর উপর নির্ভর করে, আদালতের দুইটা নজিরই দেখিয়ে আদালতকে বুঝিয়ে সে সুবিধা নিতে পারে। এখন সেটা দিন শেষে আপনার বিষয়, যে নতুন ক্রেতা হিন্দু হইলে আপনার জন্য মুসলিম আইনে যাওয়াটা একটু দুরূহ হয়ে যায়, আর যদি নতুন ক্রেতা আপনার মুসলিম হয় তাহলে তো কোনো সমস্যাই নাই। এখন আপনি জমি তো কিনলেন, দলিলও হয়ে গেল, হয়তো দখলটা সে বুঝিয়ে দিচ্ছে না, তো আপনি আদালতে যদি একটা দরখাস্ত দেন, শুধু আদালতের মাধ্যমে আপনাকে দখল বুঝায় দিবে, তাতে কোনো সমস্যা নাই। এখন মামলাটা আমরা কোন আদালতে করব? নর্মালি আমরা যে আদালতে আপনার ওই জমিটার কোনো যদি দখল উদ্ধার মামলা করতাম, ওই আদালতেই করব, মানে জমি যে জেলায়, ওই জেলার দামের উপর ভিত্তি করে সহকারী, সিনিয়র, যুগ্ম আদালতে আমরা মামলা দায়ের করব। এখন যিনি হেরে গেলেন, উনি তো অবশ্যই ছেড়ে দিবেন না যে আমি এত টাকা দিয়ে জমি কিনলাম, আমি হেরে গেলাম। তো উনি চাইলে উচ্চ আদালতে গিয়ে কি করতে পারবেন, রায়ের বিরুদ্ধে আপিলও করতে পারবেন, এই জিনিসটা মনে রাখবেন। এই আইনটার কারণে মুসলিম আইনে অগ্রক্রয়কে কোনোভাবেই প্রভাবিত করবে না, এই জিনিসটা মনে রাখবেন। তাহলে একটা অগ্রক্রয় মামলার জন্য আপনি 1 লাখ টাকার একটা অগ্রক্রয় মামলা আমরা যেটা দেখাইলাম, মোটামুটি আপনার 1,33,000 টাকা হচ্ছে একদম লিগাল খরচ। এর পাশাপাশি ধরেন যে আরজি প্রথম দিন আপনি মামলাটা সাবমিট করতে অ্যাটলিস্ট 5 থেকে 10 হাজার তো আইনজীবী নিবেই প্রথম দিন, ম্যাক্সিমাম আইনজীবী 5 থেকে 10 হাজার টাকাই নেয়। তো এই টাকাটা কিন্তু আপনার খরচ হয়ে যাচ্ছে। তো আপনি অগ্রক্রয়ের মামলা দাখিল করার আগে অবশ্যই জেনে বুঝে তারপরেই করবেন। এখন আসি আমরা তুলনামূলক অগ্রক্রয়, আমরা শুধু এই আইনের মধ্যে এই কৃষি জমির অগ্রক্রয়টা পাইলাম। এখন জমিটা যদি অকৃষি হয়, পৌরসভার ভিতরে হয়, তাহলে কি হবে? তো দেখেন, এই জন্য আমাদের আরেকটা আইন আছে, অকৃষি আইন, আর আরেকটা হচ্ছে যে আমাদের মুসলিম আইন। তিনোটা আমরা একসাথে পাশাপাশি রেখে একবার দেখার চেষ্টা করি, তাহলে খুব সহজে আমাদের বুঝে আসবে। তো অলরেডি আমরা দেখলাম কৃষি জমি যদি হয় তাহলে এই আইনের 96 ধারা আমরা মামলা দায়ের করব। আর অকৃষি সম্পত্তি হইলে আমাদের অকৃষি প্রজাস্বত্ব আইন বলে 1949 সালের একটা আইন আছে, তার 24 ধারা মোতাবেক মামলা দায়ের করতে হয়। আর মুসলিম আইনে, আমাদের ওই মুসলিম আইনে মামলা নর্মালি আমাদের যে হানাফি ল অনুযায়ী মামলাগুলো পরিচালিত হয়, তো এই 3 আইনে মামলা হয়। এখন মূল যে জিনিসটা সেটা হচ্ছে যে এই আইনে আমরা জানার 2 মাসের মধ্যে মামলা করতে পারি, আর অকৃষি প্রজাস্বত্ব আইনে জানার 4 মাসের মধ্যে আমরা মামলা করতে পারি। তাহলে এটাতে হচ্ছে 2 মাসের, আর ওইটাতে হচ্ছে 4 মাসের। আর মুসলিম আইনে মামলা করার সময়সীমা হচ্ছে 1 বছর। এখন এইখানে তো আমরা কৃষি জমিতে জানি কি, যে ম্যাক্সিমাম তামাদি, মানে ম্যাক্সিমাম আমরা 3 বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবো। একই রকম ভাবে অকৃষি জমি হইলেও আমরা ম্যাক্সিমাম তামাদি আইন বলতেছে যে 1 বছরের মধ্যে মামলা দায়ের করতে পারবেন। আর মুসলিম আইনে তো 1 বছর। তাইলে একটা তামাদির মামলা দেখেন,
নর্মাল আইনে আমরা 1 বছর পাচ্ছি, শুধু আমাদের কৃষি সম্পত্তির অধীনে যদি যাই তাহলে 3 বছর পাচ্ছি। এটা হচ্ছে মামলা দায়েরের সময়সীমা। এখন কৃষি জমির ক্ষেত্রে আমাদেরকে 25% এডিশনাল টাকা দিতে হচ্ছে। আর অকৃষি জমি হইলে দলিল মূল্য প্লাস 5% টাকা দিতে হয়, মানে 1 লাখ প্লাস 5,000। আর যদি আপনি মুসলিম আইনে মামলা করেন, এটাতে একটু সুবিধা আছে, আপনার টোটাল টাকা জমা দিতে হয় না আদালতে। নর্মালি দেওয়ানি মামলা করার নিয়ম হচ্ছে, জায়গা জমির বিষয় হলে 2% হিসাবে সর্বোচ্চ টাকা আসে 46,000 টাকা। ধরেন 10 কোটি টাকার একটা আপনি মামলা করবেন, অগ্রকয়ের মামলা, আপনি সর্বোচ্চ 46,000 টাকা কোর্ট ফি দিলেই যথেষ্ট। আর যদি আপনি মামলা জিতেন তাইলে ওই 10 কোটি টাকা দিবেন, না হলে আপনার দেওয়ারই দরকার নেই। কিন্তু এই বাকিগুলাতে মামলা করার সময় যাবতীয় টাকাগুলো জমা করতে হয়। তবে মুসলিম আইনে এটাই সুবিধা, আপনি মামলা জিতলে টাকা দিবেন, না হয়ে হেরে গেলে তো গেলেনই, শুধু কোর্ট ফিটা দিলেন। এখন এই কৃষি সম্পত্তি রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব আইনে শুধু একজনই করতে পারবে মামলা, কারা? উত্তরাধিকারী সূত্রে যিনি সহশরীক। কিন্তু অকৃষিতে বলা হচ্ছে, আপনি উত্তরাধিকারী সূত্রে যদি সহশরীক হন আপনি মামলা দায়ের করতে পারবেন, অথবা যদি আপনি ক্রয় সূত্রেও সহশরীক হন তারপরে আপনি মামলা দায়ের করতে পারবেন। আর মুসলিম আইনে 3 ধরনের ব্যক্তি অগ্রগয়ের মামলা করতে পারে: অংশীদার, যিনি খতিয়ানে বা দলিলে অংশ আছেন উনি, অথবা যিনি ব্যবহারে অংশীদার, মানে ধরেন যে এই হচ্ছে একটা রাস্তা, এইখানে একটা সম্পত্তি আছে, বাড়ি আছে, আপনি হচ্ছেন এই পাশের বাড়িটা বিক্রি হচ্ছে। তো এই দুইজন ব্যক্তি কি করতেছেন, এই সম্পত্তিটা আপনার পাশের মালিক, তো আপনি এই পাশের মালিক হিসাবে মামলা দায়ের করতে পারবেন। অথবা আপনারা এই একই রাস্তাটা ব্যবহার করতেছেন, তো আপনিও কি করতে পারবেন, ব্যবহারে অংশীদার হিসাবে মামলা দায়ের করতে পারবেন। তাহলে মুসলিম আইনে যিনি পাশের জমির মালিক বা খতিয়ানে মালিক বা ব্যবহারের দিক থেকে মালিক, অংশীদার, তারা এই 3 শ্রেণীর ব্যক্তি মামলা দায়ের করতে পারে। এখন এই আইনে আমরা জানি আরো মামলা করার আগ পর্যন্ত 8% ক্ষতিপূরণ হিসাবে সরল সুদ জমা করতে হয়। তবে অকৃষিতে বলতেছে যে না, যদি কোনো অর্থ যদি কেউ বিনিয়োগ করে সেখানে বা ব্যয় করে, তাহলে ওই যে কৃষির খাজনার মতো 6.25% হিসাবেই সুদযুক্ত করবে, আর কিছুই না। আর মুসলিম আইনে একদম ক্লিয়ার কাট, কোনো প্রকার অতিরিক্ত মানি, কোনো প্রকার সুদ জমা করার নিয়ম নাই। এখন মূল বিষয়টা হচ্ছে, এই আইনে যে কোনো ধর্মের লোক মামলা করতে পারে, এটাতেও যে কোনো ধর্মের লোক মামলা করতে পারে, কিন্তু ওই যে হক সুপ্পা শুধু মুসলিম আইনে কোনো হিন্দু ব্যক্তি আবার এই আইনের, মুসলিম আইনের অধীনে মামলা দায়ের করতে পারবে না। মুসলিম আইনে মামলা করতে অবশ্যই অবশ্যই যিনি অগ্রকয়কারী, যিনি মামলা করতে যাবেন, তাকে মুসলিম হইতে হবে। এখন মূল জিনিসটা হচ্ছে, এক্ষেত্রে মনে রাখবেন, এই যতগুলো অগ্রকয়ের মামলা, যদি সেটা সেল ডিড হয় তবেই আপনি অগ্রকয়ের মামলা দায়ের করতে পারবেন। বিক্রয় দলিল হইতে হবে, অন্য দলিলে অগ্রকয়ের মামলা চলে না। তবে এখানে আবার তবে বলে কিছু কথা আছে। যেমন ধরেন যে হ্যাবাবিল এওয়াজ দলিল বলে একটা দলিল আছে, ওই দলিলটা হচ্ছে আমাদের এই বিক্রয় দলিলের অন্তর্ভুক্ত। তো তাইলে আপনি হ্যাবাবিল আওয়াজ দলিলেও মামলা দায়ের করতে পারবেন, কিন্তু যদি পিওর হ্যাবা দলিল হয় আপনি এই সমস্ত অগ্রকয়ের মামলা দায়ের করতে পারবেন না। যদি কোনো সম্পত্তি কেউ ওয়াকফ করে দেয়, আপনি অগ্রকয়ের মামলা করতে পারবেন না। কেউ যদি ট্রাস্ট গঠন করে, আপনি অগ্রকয়ের মামলা গঠন করতে পারবেন না। কেউ যদি উইল করে অন্য কারো বরাবর, ওসিয়ত করে, আপনি অগ্রকয়ের মামলা দায়ের করতে পারবেন না। তাহলে এক কথায় অগ্রকয়ের মামলা শুধু সেইখানেই চলবে যেইখানে একটা সেল ডিড, অথবা যেই যেই জিনিসগুলা সেল ডিডের অন্তর্ভুক্ত করে। এরকম একটা অনেক পুরাতন মামলা আছে, যে একজন স্বামী কি করছে, তার সম্পত্তিটা স্ত্রীকে হ্যাবাবিল আওয়াজ দলিল করে দিছে। ওই হ্যাবাবিল আওয়াজ দলিলে সে উল্লেখ করছে মোহরার টাকার বিনিময়ে সে সম্পত্তিটা হ্যাবাবিল আওয়াজ করে দিল। আর জমির মালিক ছিল দুইজন, এ এবং বি, দুইজনই ছিল ভাই। এখন এ তার স্ত্রীকে এটা হ্যাবাবিল আওয়াজ করে দিছে, বি গিয়ে অগ্রকয়ের মামলা দাখিল করে বসে আছে। এখন এ তো চিন্তা করতেছে, আমি আমার স্ত্রীকে মোহরার টাকার বিনিময়ে দিছি, সে কোনো অগ্রকয়ের মামলা করবে। তো নিম্ন আদালত থেকে উচ্চ আদালত, ফাইনালি আদালতের সিদ্ধান্ত হইলো হ্যাবাবিল আওয়াজ দলিল হচ্ছে একটা কি, সেল ডিডের অন্তর্ভুক্ত, অতএব এখানে অগ্রকয় চলবে। তো সে যদিও তার স্ত্রীকে মহারানার পরিবর্তে যে সম্পত্তি দিয়েছে সেটার বিরুদ্ধে অগ্রকয়ের মামলাটা কিন্তু চলছে। কিন্তু যদি পিওর হেবা করে দিত তাহলে কিন্তু মামলা চলতো না। তো এই জন্য এই জিনিসটা মনে রাখবেন। তবে আবার কথা হচ্ছে, অনেকেই এখন এইটা থেকে বাঁচার জন্য যেটা করেন, অগ্রকয় থেকে বাঁচার জন্য যে কাজগুলা করেন, তারা হেবাবিল আওয়াজ তো করেন, সেখানে উল্লেখ করে দেন কি, একটি জায়নামাজ অথবা একটা কোরআন শরীফের বিনিময়ে উনি জায়গাটা হেবা করে দিচ্ছেন। এখন একটা কোরআন শরীফের মূল্য নির্ধারণ করা সম্ভব না, কত টাকা উনি বিক্রি করলেন। তবে এই সমস্ত ক্ষেত্রে যেটা হয়,
এই সমস্ত ক্ষেত্রে আইনের দুর্বলতার কারণে বর্তমানে যেহেতু প্রতিটা দলিলের ক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন মৌজারের দলিলে উল্লেখ করা বাধ্যতামূলক, হেবা দলিলেও কিন্তু আপনাকে কি করতে হয়, একটা দলিলে মূল্য উল্লেখ করতে হয়। তো এই জন্য বর্তমানে আপনি শুধু একটা জায়নামাজ অথবা একটা কোরআন শরীফ উল্লেখ করে যদি ধরেন যে বাইরের একজন ব্যক্তিকে যে 15টা সম্পর্কের মধ্যে হেবা করা যায়, এর বাইরে যদি কাউকে আপনি হেবা করে দেন, ওই হেবার বিরুদ্ধেও কিন্তু, হেবা বিল আওয়াজের বিরুদ্ধেও কি চলবে, অগ্রকয়ের মামলা কিন্তু চলবে। তবে এই রকম ক্ষেত্রে আপনার মামলাটা ওই যে নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে যাবে, তারপরে রায় আসবে। তো এটা হচ্ছে একটা দীর্ঘ প্রক্রিয়া। এখন এই হেবাবিল অগ্রকয়ের ক্ষেত্রে আমরা দেখলাম, যদি আপনি রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনে অগ্রকয়ের মামলা জিতেন, তাইলে ওই মামলার ডিক্রিটা একটা দলিল আকারে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। কিন্তু অকৃষি যে আইনের অধীনে ওই দলিলটা রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক না। আর মুসলিম আইনের অধীনেও যদি আপনি মামলা জিতেন, ওই দলিল রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক না, অপশনাল। তবে ওই ডিক্রির কপিটা আদালত কি করে, সাব রেজিস্ট্রেশন অফিসে পাঠায় রেজিস্ট্রেশন আইনের 89 ধারা মোতাবেক। তো সাব রেজিস্ট্রাররা 1 নম্বর বইয়ে লিখে রাখেন। তবে আপনাকে গিয়ে সেটা রেজিস্ট্রেশন করানোর কোনো কি নাই, বিধান নাই। তো এইটা হচ্ছে আমাদের প্রচলিত বাংলাদেশে যে অগ্রকয়গুলো আছে, এইগুলার মোটামুটি তুলনামূলক চিত্র। আর একটা অগ্রকয় আছে, সেটা হচ্ছে যে অবিভক্ত যদি ঘরবাড়ি হয়, বেশিরভাগ হিন্দুদের ক্ষেত্রে এটা চলে। যেমন ধরেন যে আপনার বাবার বাড়ি, এখানে পৃথক পৃথক হয়তো 5টা 6টা রুম আছে। এখন আপনারা 3 ভাই এরকম পৃথক পৃথক ভাগ করে নিলেন, এটা এক ভাই পাইলো, এটা আরেক ভাই পাইলো, এটা আরেক ভাই পাইলো। এখন এই মাঝের অংশটা দেখা গেলো আপনার ভাই বাইরের এক ব্যক্তির কাছে বিক্রি করে দিচ্ছে। তো এরকম ক্ষেত্রে খুবই সহজ, যখন বিক্রি করে দেয় নতুন ক্রেতা আসে, কি করবে, অবিভক্ত ঘরবাড়ি হইলে তার সে তো বাটোয়ারা করতে হবে, তার জন্য পৃথক নামজারি খাজনা খারিজের প্রয়োজন পড়বে। তো সে যখন আদালতে এসে বাটোয়ারা মামলা করবে, তো তখন ওই আদালতে শুধু একটা 10 টাকার দরখাস্ত দিয়েও, শুধু 10 টাকার দরখাস্ত দিয়ে আপনি অগ্রকয়ে দাবি করতে পারেন। এটা হচ্ছে যদি অবিভক্ত ঘরবাড়ি হয়, তাহলে আপনি করতে পারবেন। তবে এটা খুব রেয়ার ক্ষেত্রে ঘটে যদি একসাথে ঘরবাড়ি হয়। এখন আধুনিক যে আমাদের কনসেপ্ট গুলো আসছে, সেটা হচ্ছে যে ফ্ল্যাট বাড়িগুলো, আইনে কিন্তু আগে এরকম ফ্ল্যাট বাড়ি ছিল না। তো ফ্ল্যাট বাড়ির ক্ষেত্রেও যদি আপনার ওই উত্তরাধিকারী সূত্রে হয়, যদি অকিশু প্রজাস্বত্ব আইনের মধ্যে পড়ে অথবা মুসলিম আইনে, যেমন ধরেন যে আপনার একটাই হচ্ছে ফ্ল্যাট, পাশাপাশি একটা ফ্লোরে হয়তো আপনার বাবার একটা ফ্লোর আছে, সেখানে 4টা রুম আছে, এখন আপনারা 4 ভাইয়ে 4টা ফ্ল্যাট নিছেন। এখন ওই ফ্লোরের মধ্যেই একটা যদি বাইরের লোকের কাছে বিক্রি করে দেয়, আপনি কিন্তু ওই অকৃষি প্রজাস্বত্ব আইনে মামলা দায়ের করতে পারবেন। কিন্তু যদি ভিন্ন একই বিল্ডিং এ কিন্তু ভিন্ন ফ্লোরে যায়, তখন কিন্তু আবার আপনি পারবেন না। কারণটা কি, যে এক বিল্ডিং এ বিভিন্ন লোক থাকতেই পারে, কিন্তু একই ফ্লোরে আপনি এখানে কারণ দেখাইতে পারবেন না আদালতে যে বাইরের লোক আসলে আপনার এই সমস্যা হবে। তো এইটা হচ্ছে আধুনিক কনসেপ্ট, এগুলো এখনো আইনের মধ্যে আসে নাই, এগুলো বিভিন্ন আদালতের পর্যবেক্ষণে আসে, যেগুলা বিভিন্ন ডিএলআর এ থাকে, আইনের বইগুলা প্রতি মাসে মাসে মনে রাখবেন উচ্চ আদালতের সিদ্ধান্তগুলা বই আকারে প্রকাশ পায়। এই যে আইনজীবী চেম্বারের পিছনে দেখবেন এই বড় সড়ো একটা আলমারি, তার মধ্যে যে বিভিন্ন বই, ম্যাক্সিমাম বই হচ্ছে এরকম, যে প্রতি মাসে মাসে যেই সমস্ত আইনের উচ্চ আদালতের সিদ্ধান্তগুলা আসে, ওই বইগুলা মোটামুটি 10-12টা কোম্পানি আছে, যেমন ডিএলআর, এসএলআর, তো তারা প্রকাশ করে, সেগুলো ক্রয় করেই তারা রাখেন। এই জিনিসটা একটু মনে রাখবেন। তো এটা ছিল আমাদের মূল কনসেপ্ট, আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের অধীনে অগ্রগয়। তো আর সামান্য কিছু আছে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের অধীনে আমাদের রেকর্ড সংশোধন, বা আমরা যেই জরিপ কাজের কথা বলি, মূল আইন হচ্ছে আমাদের এখন এইটা। আমরা কি রেখেছি, ওই যে এসে খতিয়ানে আমরা জানি কি 49, 50, 51, 52 নাম্বার ধারা দেখে আমরা চিনতে পারি কি এটা হচ্ছে আমাদের এসে খতিয়ান। এই আইনটা হচ্ছে সেই আইন। তো এখানে 143 নাম্বার ধারায় বলতেছে যে একটা রেকর্ড কখন সংশোধন করা যাইতে পারে, বলতেছে কেউ যদি তার জমি হস্তান্তর করে অথবা কোনো ব্যক্তি মারা গেলে উত্তরাধিকারী সূত্রে কি হইতে পারে, জমির রেকর্ড সংশোধন হইতে পারে, মানে ওই যে খতিয়ানগুলা পরবর্তী মালিকের নামে আপ টু ডেট হইতে পারে। অথবা কেউ যদি সাবমিশন, মানে যে জমা ভাগের জন্য আবেদন করে, যেমন আপনি নামজারির মধ্যে 3টা শব্দ দেখতে পারবেন, যে নামজারি, জমা ভাগ, জমা একত্রীকরণ। তো এখানে ওই 3টা জিনিসে বলা হচ্ছে যে যদি আপনি কি করেন, জমা খারিজ, এটা হচ্ছে যে আপনার জমা একত্রীকরণ,
আর এইখানে একটা অ্যামালগেশন বলে পৃথক কনসেপ্ট আছে, যেটা আমরা একটু পরে পড়বো, যেটা আসলে আমাদের বর্তমানে প্রচলন নাই। এটা হচ্ছে যে একই গ্রামের মধ্যে, যেমন ধরেন যে আপনার একটা খতিয়ান আছে, আমারও একটা খতিয়ান আছে। তো এই আইনে বলে যে অ্যামালগেশন মানে হচ্ছে আমরা দুইজন ব্যক্তি চাইলে আমাদের খতিয়ানটা একসাথে করতে পারি, এরকম বিধানও দেওয়া আছে। তবে প্রচলিত বর্তমানে কিন্তু হয় না। অথবা সরকার যদি কোনো সম্পত্তি ক্রয় করে তাইলে সেটা রেকর্ড সংশোধন করা যাবে। অথবা যদি জমি কি হয়, নদী ভাঙন কবলিত হয়, নদীতে যদি কি হয়ে যায়, শিকস্তি হয়ে যায়, অথবা যদি জমি অধিগ্রহণ করা হয়, এই কারণগুলোর কারণে একটা রেকর্ড অফ রাইট আপডেট করা যায়। তো এরপরে 143-এর পরবর্তীতে 2005 সালে যুক্ত করে দিয়ে বলতেছে যে যদি কোনো সম্পত্তি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়, কোনো ব্যক্তি মারা গেলেও নর্মালি তার সম্পত্তিটা তার উত্তরাধিকারীরা পাবে। তো বলতেছে এরা যদি পৃথক বন্টন বাটোয়ারা দলিল রেজিস্ট্রেশন করে সিলিন্ডারের কাছে উপস্থাপন করে, তখনই সবার নামে পৃথক পৃথক কি হবে, রেকর্ড আপডেট হবে, খতিয়ান পাওয়া যাবে। তো এই রিলেটেড সম্প্রতি একটা ভূমি মন্ত্রণালয় থেকে কি করা আছে, পরিপত্র জারি করা আছে। তো যেটা করা হইতো যে ব্যক্তি মারা গেলে তার নর্মালি কোনো ছেলে বিদেশে থাকে, কেউ দেশের বাইরে থাকে, কেউ বাটোয়ারা করতে রাজি হয় না, তো ওই সম্পত্তিটা তখন আর নামজারি করা যাইতো না। তো এখন বা পূর্বেও যেটা নিয়ম ছিল যে সবার নাম একত্রিত করে ওই মৃত ব্যক্তির নামের জায়গায় যতজন উত্তরাধিকারী এদের নাম অন্তর্ভুক্ত করে একটা খতিয়ান তৈরি করা যায়, যেটাকে এজমালি খতিয়ান বলি। তাহলে ব্যক্তি মারা গেলে যদি বন্টন বাটোয়ারা করা সম্ভব না হয়, সবার নাম দিয়ে এজমালি খতিয়ান তৈরি করে রাখতে হবে, তাইলে আপনি পরবর্তীতে সম্পত্তিটা বিক্রি করতে পারবেন। অথবা সবাই আপোষে বন্টন বাটোয়ারা করে একটা দলিল রেজিস্ট্রেশন করতে হবে, ওই রেজিস্ট্রেশন করার পরে সবাই তখন ওই দলিল দিয়ে পৃথক পৃথক ভাবে নামজারির আবেদন করবেন। এরপরে যে জিনিসটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল। এই আইনের 145-এর ক ধারা যুক্ত করে এই রিলেটেড বিধান নিয়ে আসা হয়েছে। আপনার অঞ্চলে যে জরিপগুলা চলে, জরিপ কাজ হচ্ছে আমাদের স্তর ভিত্তিক কাজ। প্রতিটা উপজেলা একটা করে দেখবেন যে সেটেলমেন্ট অফিস আছে। সারা বছরই জরিপ কাজ চলতে থাকে। মোটামুটি এক এলাকায় যদি শুরু হয়, মোটামুটি দেখা যায় যে 10 থেকে 20 বছর কিন্তু সময় লাগে। তো মূল কথাটা হচ্ছে ওই স্তর ভিত্তিক জরিপ কাজ যখন শেষ হয়ে ফাইনালি এটা প্রকাশিত হয়, তখন সরকার কি করে, অফিসিয়াল গেজেটে এটা গেজেট করে, মানে নতুন খতিয়ানে খাজনা নেওয়া শুরু হওয়াটাকে আমরা গেজেট করা বলি। তাহলে যখন জরিপ কাজ শেষ হইল, সরকার গেজেট করে দিল, নতুন খতিয়ান অনুযায়ী খাজনা নেওয়া শুরু হচ্ছে, তো তখন দেখা গেল যে আপনার সম্পত্তি আপনার কম রেকর্ড হইছে, অন্যজনের নামে রেকর্ড হয়ে গেছে, ভুল রেকর্ড হইছে, অথবা কোনো করণিক ভুল গাণিতিক ভুল হইছে। যদি করণিক ভুল বা গাণিতিক ভুল হয় তাইলে আপনি ওই এসিল্যান্ডের কাছে আবেদন করেই ঠিক করতে পারবেন। শুধু যদি আপনার নামে সম্পত্তি রেকর্ড না হয় বা সম্পত্তি যদি কম রেকর্ড হয়, এই দুই কারণে, আপনার সম্পত্তি আপনার নামে রেকর্ড হয় নাই, বা ভুল ব্যক্তির সম্পত্তি রেকর্ড হয়েছে, বা কম সম্পত্তি রেকর্ড হয়েছে, তখন আপনি এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করবেন। সংক্ষেপে আমরা একে এলএসটি মামলা বলে বা এলএসটি কেস বলে নাম শুনবেন আপনি। তো এইটা আবার কোথায় পাবেন, ওই আপনার জমি যেই জেলায়, ওই জেলার আদালতের মধ্যেই যে বিচারকরা আছেন ওদের মধ্যে একজনকে বিশেষ দায়িত্ব দেওয়া হয় এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে। নর্মালি যে যুগ্ম জেলা জজ পর্যায়ের একজন বিচারকের সমন্বয়ে এই ট্রাইব্যুনাল গঠিত হয়। তো এর কাছে আপনি কত দিনে মামলা করবেন, কত টাকা খরচ হবে? তো নর্মালি এর কাছে মামলা করতে হয় আপনি গেজেটটা প্রকাশ হওয়ার 1 বছরের মধ্যে। যেদিন থেকে গেজেট প্রকাশ হইলো 1 বছরের মধ্যে। আর যদি আপনি দেশের বাইরে থাকেন, অসুস্থ থাকেন, উপযুক্ত কারণ দেখিয়ে আরো 1 বছর সময় পান, তো ম্যাক্সিমাম 2 বছরের মধ্যেই এই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলাটা দায়ের করতে হবে, ওই রেকর্ড রিলেটেড বিষয়, অন্য কোনো বিষয়ে না। মামলা করার জন্য কোর্ট ফি হচ্ছে 1,000 টাকা। পূর্বে 200 টাকা ছিল, এখন ফিক্সড কোর্ট ফি হচ্ছে 1,000 টাকা। চাইলে আপনি নিজেও মামলার ফরম্যাট তৈরি করতে পারেন, আইনজীবীর দরকার নাই, অথবা আইনজীবীর মাধ্যমে মামলাটা দায়ের করতে পারেন। তো এই রকম ক্ষেত্রে আপনি যখন মামলা দায়ের করলেন, নর্মালি অপর পক্ষকে নোটিশ আসে, তাকে যার নামে রেকর্ড হয়েছে তার কাগজপাতিও যাচাই বাছাই করে, যদি বিচারকের মনে হয় যে না ভুল রেকর্ড হয়েছে, তাইলে উনি আদেশ দিবেন সেটেলমেন্ট অফিসকে আপনার নামে আপ টু ডেট করার জন্য। এটা হচ্ছে প্রন্থা। এখন এই আদালতে যাতে মামলা কি না হয়, দীর্ঘদিন না চলে, এই জন্য বলতেছে একটা মামলা অবশ্যই 180 দিনের মধ্যে শেষ করতে হবে। তার মানে বিচারককে বলতেছে যে 180 দিন মানে মোটামুটি যদি আমরা বলি 6 মাসের মধ্যে মামলাটা শেষ করার বিধান দেওয়া আছে।
আর এই সমস্ত আদালতে শুধুমাত্র ওই যে সর্বশেষ রেকর্ড বিষয়ে মামলা করা যাবে, মালিকানা বিরোধ নিয়ে কোনো মামলা করা যাবে না। ওই সমস্ত মামলা আপনাকে দেওয়ানি আদালতেই করতে হবে। এখন ধরেন যে আপনি মামলা করে হেরে গেলেন বা আপনার উপযুক্ত রায় আপনি পান নাই, তখন কি করবেন? তো এখনকার সর্বশেষ সংশোধনী জাস্ট গত বছর সরকার এনেছে, এখানে যে জিনিসটা বলতেছে যে ল্যান্ড সার্ভে আপিলেট ট্রাইব্যুনালও থাকবে, মানে আপনি আপিল করার সুযোগ পাবেন। তো এটার জন্য জেলা জজ পর্যায়ের একজন করে বিচারক নিয়োগ দেওয়া হয়। তো এই ক্ষেত্রে আপনাকে মামলার রায় যেদিন থেকে হবে সেদিন থেকে 3 মাসের মধ্যে আপিলটা দায়ের করতে হবে। তো এই যদি অতিরিক্ত আপনার কোনো সময়ের প্রয়োজন বা উপযুক্ত কারণ দেখিয়ে আপনি যদি অসুস্থ থাকেন, দেশের বাইরে থাকেন, নানা প্রকার কারণ দেখিয়ে আরো 3 মাস সময় বাড়িয়ে নিতে পারেন। তার মানে ম্যাক্সিমাম সময় হচ্ছে এই 6 মাসের মধ্যে আপনাকে আপিলটা দায়ের করতে হবে। তো আপিলটা যদি দায়ের করেন, তো এই আপিল আদালত আপনার দুই পক্ষের কথা শুনে যেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া নিবে, তো বলতেছে যে এই আপিল আদালতের সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আপনি এই স্তর ভিত্তিক আর কোথাও যাইতে পারবেন না। তাইলে জরিপ রিলেটেড সর্বোচ্চ হচ্ছে আমাদের এই ল্যান্ড সার্ভে আপিলেট ট্রাইব্যুনাল, এই জিনিসটা মনে রাখবেন। এই আদালতের এই আইনের মধ্যে বলতে দিচ্ছে যে আপিল আদালতের যে সিদ্ধান্ত হবে এইটাই হবে চূড়ান্ত। এইটার উপরে আপনি অন্যদিকে যাওয়ার সুযোগ পাবেন না। আর জরিপকালীন সময়ে যখন মাঠ জরিপ শুরু হইলো তখন থেকে নিয়ে শুরু করে এই যে আপিলেট ট্রাইব্যুনালে যতদিন চলবে, এর মধ্যে আপনি কি করতে পারবেন না, অন্য কোনো আদালতে যাইতে পারবেন না। এখন আপনি বলবেন যে ভাই আমি তো 10 বছর আগে আমার রেকর্ড হয়ে গেছে, আমি আজকে জানতে পারছি, আজকে কি করব? তা আজকে এই আইনের অধীনে আপনার প্রতিকার নাই। তখন স্বাভাবিকভাবে আপনাকে দেখতে হবে যে সম্পত্তি যদি আপনার দখলে থাকে, প্লাস আপনার দলিলপত্র যদি ঠিক থাকে, শুধু আপনি তখন খোঁজ নিবেন আপনার জমিটা কার নামে রেকর্ড হইলো। তো ওই তখন আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইন বলে একটা আইন আছে, ওই আইনের 42 নম্বর ধারা একটা ঘোষণামূলক মামলা করতে হবে আপনাকে, যে এই ব্যক্তির যে খতিয়ানটা, তার আপনার নামটা, আপনার জমি তার খতিয়ানে রেকর্ড হয়েছে, সে জমি দাবি করতেছে। তো এই জমি আপনার দখলে, দলিলও আপনার, অতএব এই খতিয়ানটা আপনার উপর বাধ্যকর নয়, এই মর্মে আদালত থেকে একটা ঘোষণামূলক ডিক্রি আপনি নিতে হবে। ওই ডিক্রিটা দিয়ে আপনি পরবর্তীতে রেকর্ড সংশোধন করতে পারবেন। এটা হচ্ছে এখন পর্যন্ত আইনি প্রতিকার যদি আপনার খতিয়ানে সম্পত্তি রেকর্ড না হয়। এখন আসি আমরা সামান্য সম্ভবত আর যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের এই মিউটেশন বা নামপত্তন বা নামজারি। আইনের ভাষা আমরা যেটা বললাম, আইনটার মধ্যে আমরা যেই নামজারি বা নামপত্তন একটা জিনিস পাবো, শুধু নামজারি। এটা কোনটা করা হয়? এটা মূলত করা হয় ওই যে আমরা যেটা বললাম, যে ব্যক্তি মারা গেল উত্তরাধিকারী সূত্রে, তার জায়গায় তার সমস্ত উত্তরাধিকারীর নামটা লিখে দেওয়া হয়, এটাই হচ্ছে নামজারি বা মিউটেশন যেটাকে আমরা বলি। এরপরে হচ্ছে জমা খারিজ। এখন এই জমা খারিজটা মানে হচ্ছে বিভাজন করা। যেমন আপনি ধরেন যে একজন ব্যক্তির 20 শতক সম্পত্তি আছে, এই 20 শতক ক্ষেত থেকে আপনি 5 শতক সম্পত্তি কিনলেন। তো আপনি যখন নামজারির আবেদন করেন তখন কি করা হয়, এই 20 শতকের খতিয়ানটাকে কাটা হয়, কেটে 15 শতক থাকে, 5 শতক আপনার জায়গায় চলে আসে। তো এটাকে বলি যে বিভাজন করা, সাবডিভিশন করা, বা বাংলায় আমরা যে জমা খারিজ বলি। এটা 117 নম্বর ধারা অনুযায়ী হয়ে থাকে। তো এই জন্য দেখবেন যে নামজারি খতিয়ানেও কিছু কিছু নামজারি খতিয়ানের মন্তব্য কলামের সাইডে দেখবেন যে লেখা আছে 143, 116, 117 ধারার ক্ষমতা বলে। তাইলে 117 ধারার অধীনে কি হয়, নতুন খতিয়ান সৃষ্টি হয়, নতুন হোল্ডিং নাম্বার আমাদের পড়ে। এটা হচ্ছে আমাদের জমা খারিজ। তার মানে আপনি যখন জমি ক্রয় করেন, প্রকৃতপক্ষে জমি ক্রয় করে আপনি জমা খারিজের জন্য আবেদন করেন। এখন আসি জমা একত্রীকরণ। জমা একত্রীকরণ হচ্ছে আইনের নিয়ম হচ্ছে একটা মৌজার মধ্যে আপনার একটাই খতিয়ান থাকবে। এখন ধরেন যে 5 বছর আগে 10 শতক জায়গা কিনছেন, খাজনা খারিজ করছেন, একটা খতিয়ান হয়েছে। আজকে আবার 5 শতক জায়গা কিনলেন, তো এইটা যখন খারিজ করতে দিবেন আপনার আরো একটা খতিয়ান হবে। আগামী বছর যদি আরেকটা সম্পত্তি ক্রয় করেন, পৃথক আরো একটা খতিয়ান হবে। তার মানে একটা জেলা, একটা মৌজা আপনার 3টা খতিয়ান হয়ে যাচ্ছে। তো আইন বলতেছে যে না, আপনি কি করেন, আপনি জমা একত্রীকরণের আবেদন করেন। আগের দুইটা আর বর্তমানে যে নতুন খতিয়ান সৃষ্টি হচ্ছে ওইটার সাথে অ্যাপ্লিকেশন করে দেন যে আমার আরো দুইটা খতিয়ান আছে এই নামে। তো এসিলেন্ট কি করবে, 116 অধীনে ওই তিনোটা খতিয়ানের সম্পত্তি একই খতিয়ানে একীভূত করে দিবে, যাকে আমরা জমা একত্রীকরণ বলি। আর যেটা আমরা ইংরেজিতে যে শব্দটা পাইলাম, অ্যামালগেশন বা জমা একত্রীকরণ, এটারও নাম। এটা হচ্ছে ভিন্ন ভিন্ন ব্যক্তি, যে ক আর খ, রহিম আর করিম, দুইজনের পৃথক দুইটা খতিয়ান আছে, তারা একসাথে নিয়ে আসবে। তো তখন তারা 119-এর অধীনে আবেদন করতে পারে পৃথক খতিয়ানের জন্য।
তাহলে বুঝলেন যে টোটাল আমাদের 4 প্রকারের এই নামজারির অপশন। একটা হচ্ছে শুধু নামপত্তন, যেটা উত্তরাধিকারী সূত্রে হয় ক্যাজমালি সবার নামে। আর যখন আমরা ক্রয়কৃত ভাবে আগের খতিয়ান থেকে নতুন খতিয়ানের সৃষ্টি করি তখন জমা খারিজ হয়। আমাদের 2-3টা খতিয়ান থাকলে যখন একসাথে করি জমা একত্রীকরণ হয়। আর পৃথক 2টা ব্যক্তি তার খতিয়ানও একসাথে করতে পারে 119-এর অধীনে, যাকে আমরা বলি যে জমা একত্রীকরণ। আর একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি এই যে নামপত্তন যখন করেন পৈতৃক সূত্রে ওয়ারিশ সূত্রে, তখন ওই খতিয়ান নাম্বার একই থাকে, শুধু হোল্ডিং নাম্বার নতুন হয়ে যায়। আপনার বাবার সম্পত্তি, বাবা মারা গেছে, আপনারা 2 ভাই, এখন আপনি ওয়ারিশ সনদ দিয়ে কি করলেন, নামজারির আবেদন করলেন, খতিয়ান নাম্বার আপনার বাবারটাই থাকবে, শুধুমাত্র নতুন একটা হোল্ডিং নাম্বার আসবে। এটা হচ্ছে নামজারিতে। আর বাকি এই তিনোটাতে পৃথক পৃথক নাম্বার চলে আসবে। তবে ভূমি মন্ত্রণালয়ের বর্তমান যে নিয়ম, বর্তমান নিয়মে বলতেছে যেটাই খতিয়ান নাম্বার হবে বাই ডিফল্ট ওইটাই খতিয়ান নাম্বার হবে, হোল্ডিং নাম্বার হবে। মানে আমাদেরকে আর পৃথক করে গিয়ে হোল্ডিং খুলতে হবে না। আপনার খতিয়ান নাম্বার যেটা হবে নামজারি করার সময়, ওই নাম্বারটাই হবে আপনার হোল্ডিং নাম্বার, যেটা অটোমেটিক কি থাকবে, অনলাইনে থাকবে, আপনি সেখানে খাজনা পরিশোধ করতে পারবেন। এখন যদি আমরা আরেকটা জিনিস দেখার চেষ্টা করি, আপনি নামজারির আবেদন করলেন, এসিলেন রিজেক্ট করে দিল, কি করবেন? তো এই রিলেটেডও প্রতিকার দেওয়া আছে, বলতেছে যে আপনি চাইলে আপিল করতে পারেন, আপনি চাইলে রিভিশন দায়ের করতে পারেন। তাহলে নামজারি যদি এসিলেন কি করে, আপনারটা প্রত্যাখ্যান করে আপনি আপিলও করতে পারবেন, রিভিশনও দায়ের করতে পারবেন। এখন আমরা আপিল আর রিভিশন কি জিনিস একটু 2 লাইনে বুঝি। আপিল মানে হচ্ছে যে আপনার দলিল পত্র যেগুলো আছে, মালিকানা রিলেটেড কাগজপাতি হয়তো আপনার কাছে ছিল না, আজকে আসছে, বা একটা দলিল ছিল না এখন খুঁজে পাইছেন, এই রকম। তার মানে আপিলের মূল কথাটা হচ্ছে যে এখানে আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে। আর রিভিশনের মূল বিষয়টা হচ্ছে আইনগত কোনো ব্যত্যয় ঘটাইছে এসিলেন, মানে এসিলেন যেইভাবে আপনার নামজারিটা রিজেক্ট করছে এটা প্রচলিত আইনের বিরুদ্ধে যায়, এই গ্রাউন্ডে তখন রিভিশন দায়ের করা যায়। তাইলে আপিলের মধ্যে আপনি মালিকানা রিলেটেড কাগজপাতি, সাক্ষী এগুলো নিয়ে আসবেন, কিন্তু রিভিশনে সাক্ষী বাক্যের দরকার হয় না। রিভিশনে শুধু মূল কথাটাই হচ্ছে যে কোন আইনের ব্যত্যয় ঘটায় এসিলেন এটা কি করলো, বাতিল করে দিল। তাইলে যখন আদেশটা দিবে এই আদেশের 30 দিনের মধ্যে আপনাকে কি করতে হবে, ওই যে জেলা প্রশাসকের কার্যালয়ে এডিসি রেভিনিউ বলে, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব থাকে, তার কাছে আপনি আবেদনটা করবেন। আর রিভিশন ডায়টাও একই রকম 30 দিনের মধ্যে করতে হবে। তাইলে এসিল্যান্ডের আদেশের বিরুদ্ধে আমরা 30 দিনের মধ্যে এডিসি রেভিনিউর কাছে কি করব, আপিল করব অথবা রিভিশন করব। যে কোনো দুইটা একটা করবেন, যদি আপিল করেন রিভিশন করার দরকার নাই, রিভিশন করলে আপিল করার দরকার নাই। তো নর্মালি যেহেতু আমরা সাধারণ ব্যক্তিরাই আপিল করি তাই আপিলই করি, রিভিশনে যেহেতু আইনি গ্রাউন্ড থাকে, আইনজীবী ছাড়া আসলে এডিসি রেভিনিউকে বোঝানোটাও অসম্ভব। তো এরপরে ধরেন যে এডিসি রেভিনিউর ওইখানে উভয় পক্ষকে নোটিশ করা হইলো, দলিল পাতি যাচাই করা হইলো, সাক্ষী নেওয়া হইলো, এডিসি রেভিনিউ ধরেন যে আপনার বিপক্ষে রায় দিল বা আপনার পক্ষে রায় দিল, দুটাই হইতে পারে, যে আপনার বিপক্ষেও যাইতে পারে পক্ষেও যাইতে পারে। এখন যেই পক্ষ সংক্ষুব্ধ হবে সে আগামী 60 দিনের মধ্যে, 60 কর্মদিবসের মধ্যে বিভাগীয় কমিশনার, যেমন বাংলাদেশে 9টার মতো বিভাগ আছে, ঢাকা বিভাগ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, এই প্রতিটা বিভাগে বিভাগীয় কমিশনারের কাছে কি করতে পারবে, আপিল দায়ের করতে পারবে। আর যদি আপনি রিভিশন দায়ের করতেন, রিভিশনেও যদি হেরে যাইতেন, তাইলে এখানে সময় পাবেন 3 মাস। তাহলে আপিলে সময় পাচ্ছেন 60 দিন, মানে 2 মাস, আর রিভিশনে সময় পাবেন 3 মাস। এই 3 মাসের মধ্যে আপনি কি করতে পারবেন, বিভাগীয় কমিশনারের কাছে আপিল দায়ের করতে পারবেন অথবা এই দিক থেকে রিভিশন দায়ের করতে পারবেন। এখন দেখা গেল যে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে সেখানেও হয়তো আপনার পক্ষে গেল অথবা বিপক্ষে গেল, মানে যিনি সংক্ষুব্ধ হবেন উনি পরবর্তী 90 দিনের মধ্যে ভূমি আপিল বোর্ডে আপিল করতে পারবেন। তবে বর্তমানে ভূমি আপিল বোর্ডে আপিলগুলা সব অনলাইনে হয়, ফিজিক্যালি আপনার যাওয়ার দরকার হয় না যেহেতু ঢাকায়। তাহলে 90 দিনের মধ্যে আপনি ভূমি আপিল বোর্ডে আপিল করতে পারবেন। আর যদি রিভিশন সংক্রান্ত হয় তাহলে আপনি 6 মাস সময় পাবেন, 6 মাসের মধ্যে ভূমি আপিল বোর্ডে আপিল দায়ের করতে পারবেন। এখন দেখা গেল যে ভূমি আপিল বোর্ডের সিদ্ধান্তই কিন্তু নামজারি রিলেটেড চূড়ান্ত সিদ্ধান্ত, এটা মনে রাখবেন। যদি আপনার মনে হয় যে ভূমি আপিল বোর্ডেও আপনি সমাধান পাইলেন না, তাইলে তার মানে বোঝা যাচ্ছে যে আপনার এখানে মালিকানা রিলেটেড কোনো সমস্যা আছে। না হলে এতগুলা স্তরে, এসি ল্যান্ড, এডিসি রেভিনিউ, বিভাগীয় কমিশনার, ভূমি আপিল বোর্ড, চার চার জায়গায় রিজেক্ট হওয়ার কোনো কারণ নাই। কিন্তু তারপরেও যদি আপনি চান যে না আপনি অবশ্যই অবশ্যই নিজ নামে খতিয়ান করবেন, তাহলে আপনি নর্মাল দেওয়ানি আদালতে কি করবেন, আপনার ওই যে মালিকানা প্রতিষ্ঠা প্লাস হচ্ছে যে আপনার 42 ধারায় ঘোষণামূলক মামলা করবেন।
সেখানে আদালতের কাছে তুলে ধরবেন, আদালত যদি সন্তুষ্ট হয় তখন এসিলেনকে আদেশ দিবে যে আপনি কি করেন, নামজারিটা চেঞ্জ করেন। তাহলে মূল বিষয়টা হচ্ছে যে আপনাকে মালিকানা অবশ্যই অবশ্যই প্রমাণ করতে হবে এই সমস্ত বিষয়। এখন আরেকটা যে এই জিনিসটা মিসকেস, মিসকেসটার যদি ইংরেজি হচ্ছে আমাদের রিভিউ। রিভিউটা মনে রাখবেন, এই রিভিউটা করা হয় এসিলেন বরাবরই। এসিলেন সাহেব আদেশ দিল, রিজেক্ট করলো, তাহলে আপনি কি করবেন, 150 ধারার অধীনে 30 দিনের মধ্যে ওই এসিলেন্টের কাছে আবার আবেদন করবেন যে স্যার আরেকবার দেখেন। তাহলে রিভিউ কার কাছে দায়ের করা হয়, ওই একই এসিলেন্টের কাছে দায়ের করা হয় 30 দিনের মধ্যে। আর যদি 30 দিনের বেশি হয় তাইলে আগে আপনি কেন দেরি হইল এইটা আগে এসিলেন্ট সন্তুষ্ট হবে। তবে বাস্তব পক্ষে দেখা যায় যে 12 বছর বা 20 বছরের আগেরও নামজারি এসিলেন্ট সাহেব এ ধারার অধীনে বাতিল করে দেন, অপর পক্ষকে নোটিশও দেন না। এই আইনে স্পষ্ট বলা আছে যে অপর পক্ষকে নোটিশ দেওয়া ছাড়া এসিলেন্ট এ ধারা যাতে অগ্রসর না হয়। তার মানে হচ্ছে যে রিভিউ আপনি যে কোনো সময় দায়ের করতে পারবেন, তবে নর্মাল নিয়ম হচ্ছে 30 দিন। এর বেশি হইলে আপনাকে আগে এতদিন কেন সময় লাগলো এইটার আগে কারণ দর্শাইতে হবে। এসিলেন যদি সন্তুষ্ট হয় তাহলে উনি রিভিউটা করতে পারেন, অথবা এসিলেন নিজের থেকেই স্বপ্রণোদিত হয়েও উনি রিভিউর জন্য আদেশ দিতে পারেন। হয়তো দেখা গেছে যে তার আগের এসিলেন একটা নামজারি করছে, ভুলভাল টাকা খায় পড়ে গেছে, এখন সে কোনোভাবে জানতে পারছে বা কাগজপত্র দেখার সময় দেখছে যেটা ভুল হয়েছে, সে নিজে থেকে উভয় পক্ষকে নোটিশ করতে পারে, নোটিশ করে ঠিক করে দিতে পারে। তবে বাংলাদেশে এই মিসকেস করতে গেলেই আপনার টাকার খেলা। আবেদন করতে গেলে তারা অনলাইনে নেয় না, বলে যে আপনি ম্যানুয়ালি করেন, ম্যানুয়ালি করতে গেলে টাকা নেয়। প্রতিটা ক্ষেত্রে আপনার টাকার উপর টাকা। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের রিভিউ বা মিসকেস দায়ের। তো এই কয়েকটা ছিল আমাদের রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাস্বত্ব আইনের গুরুত্বপূর্ণ বিষয়। এর বাইরে মোটামুটি এখানে আর তেমন কিছুই নেই, শুধু যে কয়েকটা জিনিস আছে সেটা হচ্ছে যে কিছু জমির আমরা সম্পত্তির খাজনা মওকুফ করতে পারবো। যেমন ধরেন যে যদি সেগুলো ঈদগাহ মাঠ হয়, যদি পাবলিক খেলার মাঠ হয়, এরকম কিছু সম্পত্তি আছে সেগুলো আর খাজনা মওকুফ করা যায়। এটা ছাড়া আমাদের কৃষি সম্পত্তি যেটা 8.25 একর বা 25 বিঘা পর্যন্ত আমাদের কৃষি সম্পত্তির খাজনা মওকুফ করা আছে, এটা এই আইনেও বলা আছে। আর আমাদের ওই যে নতুন ভূমি উন্নয়ন করা আইন, সে আইনেও আমাদেরকে এই জিনিসটা বলে দেওয়া আছে যে 25 বিঘা পর্যন্ত সম্পত্তির আমাদের কি করতে হবে না, খাজনা দিতে হবে না।